প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতের যে নীতি, তারা বাংলাদেশ নিয়ে যে দৃষ্টিভঙ্গি তাদের ছিল, তাতে অনেকটাই একটু ছেদ শুরু হয়েছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি। ভারতকে নিয়ে আবারও আজকেও কঠিন বার্তা দিয়েছেন আমাদের দেশের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে ভারতের সাথে সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। যে কথাটি আজ পর্যন্ত খুব কমই রাষ্ট্রপ্রধান বলেছে আমাদের দেশে, বিশেষ করে তিনি খুব কঠিন করে বলেছেন যে কোনোভাবেই আমরা এর হেরফের হতে দিব না। এবং ছাত্রদের বা ছাত্র জনতার যে ইচ্ছা ছিল, যে ইচ্ছার ফসল নিয়ে বা যে ইচ্ছার আলোকে এই সরকার বর্তমান দেশ পরিচালনা করছে, তাদের স্বপ্নকে সম্পূর্ণভাবে তিনি পূরণ করবে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি আহ ভারত থেকে তো গত দুদিন আগে জানেন যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং হুঁশিয়ার করেছেন। মানে আপনারা চিন্তা করুন যে আহ, তারা গাজা এবং ইউক্রেন যেখানে যুদ্ধ চলছে সেসব দেশের সাথে বাংলাদেশকে রেখে তার বার্তা দিতে চেয়েছে যে একই অবস্থা বাংলাদেশেও। সুতরাং এসব বিষয়ে তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে এবং তাদের সেনাবাহিনীকে নজরদারিতে রাখার জন্য বলেছে। এই বিষয় নিয়ে গত দুদিন ধরে কথা বলছি, প্রিয় দর্শক, আপনারা জানেন। আজও বলতে হবে, কারণ হলো আমরা এখন আমাদের যতটুকু মনে হয়েছে যে দেশের সার্বভৌমত্ব নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। আহ বারবার বলেছি, আওয়ামী লীগ কি রাজনীতি করবে না নাকি করবে, এ নিয়ে আমাদের দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তারা আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের রাজনৈতিক শক্তি। দুদিন পরে হোক আগে হোক, তাদের গণতান্ত্রিক অধিকার হয়তো তারা ফিরেও পেতে পারে, সেটা ভিন্ন জিনিস। আমাদের মধ্যে সেই রাজনৈতিক আলোচনা সমালোচনা বিতর্ক হবেই সবসময়, এটা রাজনৈতিক গণতান্ত্রিক আহ নিয়ম, এবং এটাই গণতন্ত্র। কিন্তু বহির কোনো শক্তির ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকবার ক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত আছি, সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের অতিথিদের কাছ থেকে। পাশাপাশি জাতীয় সঙ্গীতের বিতর্কটা চলছে, আপনারা জানেন। এ নিয়ে আসলে কি হওয়া উচিত এই মুহূর্তে, কেন এমন বিতর্ক, কতটা প্রয়োজনীয়, এ নিয়েও কথা বলবো। ডক্টর ইউনূসের যে সরকার করছে সেটির সক্ষমতা, ব্যর্থতা এবং সফলতা, এ নিয়েও তো কথা বলবোই। শুরু করছি। এবং আছেন এই পুরো আলোচনা জুড়ে আমাদের সাথে রয়েছেন মেজর সাইফুল ওয়াদুদ। তিনি রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। আছেন ব্যারিস্টার ফারাক খান। তিনি একজন রাজনীতিবিদ, পাশাপাশি তিনি একজন মানবাধিকার সংগঠক। আছেন জনাব ফারুক হাসান, তিনি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। এবং রয়েছেন ইসমাইল সম্রাট, তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সারির একজন নেতা। আমি আপনাদের চারজনকে শুভেচ্ছা জানাচ্ছি। ফারুক হাসান, আপনার কাছে শুরু করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আজকেও জনাব আহ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে এই সম্পর্ক হতে হবে। আমরা দেখছি যে সাম্প্রতিককালে বর্ডারে বা সীমান্তে একজনের মৃত্যু হয়েছে, স্বর্ণা দাস নামক। তার ব্যাপারে অনেকটাই অনেক তোলপাড় চলছে। কি ধরনের ভূমিকা দেখছেন? আমাদের দেশে হিন্দু সমাজের একটা অংশ দেখছি যে ভারতের এই বিষয় নিয়ে অনেকে বলছে যে তারাও হয়তো ষড়যন্ত্রের সাথে আছে কিনা, সেটাও যাচাই করা দরকার। আপনি বলুন, আপনার কাছ থেকে শুনতে চাই, ভারতের এমন ভূমিকা যুদ্ধের জন্য প্রস্তুতি ডাক দিয়েছে, আপনারা কতটুকু প্রস্তুত আছেন? একটু আনমিউট করে বলতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। যারা আজকের এই আলোচনায় অংশ নিয়েছেন এবং দেখছেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, যে বিষয়টি আপনি আজকে নিয়ে আসছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মুহূর্তে আমি মনে করি এই বিষয়ে আমাদের যথেষ্ট আলোচনা দরকার আছে। দেখুন, আমরা আসলে ভারতের যে আপনার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে ধরনের একটি বক্তব্য দিয়েছেন, এটাকে আসলে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। অনেকেই এটাকে একটা কূটনীতিক থ্রেট বলে এটাকে অভিহিত করেছেন। অনেকেই বলছেন যে এটা একটা ডিপ্লোম্যাটিক থ্রেট হিসাবে তারা বাংলাদেশের দিকে একবারে একটা প্রত্যক্ষ আঙ্গুল তুলেছেন, এবং এক প্রকারের আমাদের দেশকে তারা থ্রেট করেছেন। তো সেই জায়গায় আমরা এতটুকু বলতে পারি, আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পিছনের শক্তি বা এই সরকারের যে ফাউন্ডেশন, যে ভিত্তি, এতটা নড়বড়ে কিংবা কাঁচা নয় যে ভারত আমাদের দিকে আঙ্গুল তুলবে বা আমাদেরকে থ্রেট করবে। আর বাংলাদেশের 20 কোটি জনগণ ভারতের এই থ্রেট মেনে নিয়ে তাদেরকে নমনম করবে, তাদেরকে পুজো করবে, তাদেরকে ধরেন যে মেনে কি বলে তাদের বশ্যতা স্বীকার করবে, এটা ভাববার কোনো কারণ নেই। দেখুন, কিছুদিন আগে আমাদের মাননীয় সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে ভারত বাংলাদেশ নিয়ে যদি বেশি নাড়াচাড়া করে বা আমাদেরকে নিয়ে যদি তারা এখানে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে, তাহলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার প্রধান সহ যে দেশপ্রেম, যে চেতনা রয়েছে, আমি তো মনে করি ভারত আমাদের সামনে এসে নাকে ক্ষত দিয়ে নতি স্বীকার করতে বাধ্য হবে, যদি আমরা আমাদের বন্ধন, আমাদের ঐক্য, আমাদের এই যে 20 কোটি জনগণের যে সুদৃঢ় একটি বন্ধন, এটা যদি অটুট রাখতে পারি। ভারতের অনেক বড় বড় দুর্বল জায়গা আছে,
আমরা স্পষ্ট করে বলেছি, ভারত যদি বাংলাদেশকে টোকা দেয় আমরা ভারতকে ধাক্কা দেব, ভারত যদি বাংলাদেশকে ধাক্কা দেয় আমরা ভারতকে ঘুষি মেরে উড়িয়ে দেব। আমরা চুপ থাকবো না। কিসের তো ভয়? আপনি বলুন, আমাদের পাশে তিন দিকে ভারত, আপনার কি মনে হয় এই তিন দিকে ভারতের শক্ত একটা অবস্থান আছে? না, নেই, কোনোভাবেই নেই। আজকে দেখতে পাচ্ছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কি শুরু হয়েছে, ব্যাপক একটা সংঘর্ষ, রক্তক্ষয়ী লড়াই সংগ্রাম শুরু হয়েছে, এবং সেখানে আহ আমাদের মানে মুক্তিকামী যে মণিপুরী জনগণ তারা কিন্তু সেখানে স্বাধীনতা ঘোষণা করেছে। দ্যাট মিনস এটা একটা মেসেজ, বাংলাদেশের জন্য একটা বড় ধরনের মেসেজ, এবং ইন্ডিয়ার জন্য একটা মেসেজ, যে ইন্ডিয়া যদি মানে বাংলাদেশ নিয়ে অর্থাৎ তার প্রতিবেশী দেশকে নিয়ে বেশি নাড়াচাড়া করার চেষ্টা করে, তাহলে ভারতের পূর্ব এবং উত্তর অঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে তারা কিন্তু সুস্থ থাকবে না। ইতিমধ্যে তারা কিন্তু নিজেরাই স্বাধীনতার জন্য লড়াই শুরু করেছে, সংগ্রাম শুরু করেছে। আমরা চাই না আমাদের প্রতিবেশী কোনো দেশে বা আমাদের পার্শ্ববর্তী কোনো দেশে হস্তক্ষেপ করতে কিংবা ইন্টারফেয়ার করতে, আমরা চাই না। কিন্তু ভারত যদি বাধ্য করে, আমরা চুপ থাকবো না। ভাই, আপনাকে কেউ একজন এসে মারবে, কাটবে, আপনার উপরে এসে অ্যাটাক করবে, আপনি তার অ্যাটাক সহ্য করে মনে মনে সেটা মেনে নেবেন, এটা তো হতে পারে না। আপনি স্বভাবতই সেটা প্রতিরোধ করে তুলবেন, যে কোনো ভাবে রেজিস্ট্যান্স করবেন আপনি। তো সেটাই কিন্তু আমরা অলরেডি শুরু করেছি। ইতিমধ্যে ছাত্র জনতার যে সরকার এবং ছাত্র জনতা আপামর জনগণ, আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিন্তু পরিষ্কারভাবে আমাদের জায়গা থেকে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি, এবং আমরা ভারতকে স্পষ্ট করে জানিয়েছি যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক হওয়া দরকার সেটার জন্য আমরা প্রস্তুত। তবে ভারতকে আমাদের প্রতিবেশী দেশ হয়ে আমাদের জনগণের পক্ষ হয়ে আসতে হবে, জনগণের হয়ে কথা বলতে হবে। ভারত যদি মনে করে থাকে যে হাসিনাকে যারা ব্যবহার করে, তারা যে 15-16টি বছর এই দেশকে একটি অঙ্গরাজ্য বানিয়ে এতদিন ট্রিট করেছে, ব্যবহার করেছে, এখনো তারা সেভাবে এই বাংলাদেশকে ব্যবহার করবে, এটা আর কখনো সম্ভব নয়, এটা হবেও না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আগামীতে ভারত পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণের হয়ে যদি আমাদের এখানে একটা সম্পর্ক গড়তে চাই, তার জন্য আমরা ওয়েলকাম জানাবো। এর বাইরে ভারত যদি ভিন্ন কোনো চিন্তা করে থাকে, সেটি কোশ্চিন কালেও আমার মনে হয় এদেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না, ইনশাআল্লাহ। তারা রক্ত দিয়ে জানে, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ভারত যদি জি। মনে করে থাকে যে আমাদের বন্দুকের পাওয়ার বেশি, আমাদের পারমাণবিক বোমা আছে, আরে ভাই, তোমাদের পারমাণবিক বোমার সামনে দাঁড়ানোর মতো হিম্মত এই বাংলাদেশের জনগণের রয়েছে। তোমরা পারমাণবিক বোমা খাড়া করবা, আর বাংলাদেশের 20 কোটি জনগণ তোমাদের পারমাণবিক বোমার সামনে দাঁড়িয়ে যাবে। সুতরাং ওই পারমাণবিক বোমার ভয় দেখিয়ে বাংলাদেশের জনগণকে দমিয়ে রাখার আর কোনো সুযোগ নেই। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে, এই স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে। তো সেই এই জায়গায় বিষয়টি নিয়ে আমরা পরিষ্কার এই বলছি, সরকার কি আপনি মনে করেন যে যথেষ্ট ভূমিকা রাখতে পারছে এবং সেই সক্ষমতা দেখাতে পারছে বলে আপনি সন্তুষ্ট কিনা, যে আগের সরকার ঠিক ভারতের সাথে যে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে, আজকে যে আবারও এই বার্তাটি দিলেন? যতটুকু শুনেছি যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে শেখ হাসিনা ভারতে থাকতে পরে চুপ থাকতে হবে, এই বিষয়টি তারা ভালোভাবে নেয়নি, যে কারণে জাতিসংঘের একটা সাইড লাইনে যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংটি গ্রহণ করেনি এখন পর্যন্ত যতটুকু শুনেছি। জানি না ইতিমধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা, ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়তো করার এখনো পর্যন্ত সায় দেয়নি। এই জায়গাতে আপনি কিভাবে দেখেন? প্রতিবেশী না, তো সন্তুষ্ট আপনি যদি বলেন, আমি শতভাগ সন্তুষ্টির কথা বলবো না, কারণ এই সরকার সবেমাত্র দায়িত্ব নিয়েছেন, মানে 1 মাস হলো, 1 মাসে আসলে সন্তুষ্টি অসন্তুষ্টি বা জাজমেন্টে যাওয়ার আসলে সুযোগ নেই, আমাদের আরো দেখতে হবে। তবে আমরা এতটুকু বলতে পারি, আমাদের যতটুকু প্রত্যাশা ততটুকু আসলে আমরা পাচ্ছি না। তবে এটাও আমরা বলতে পারি যে আসলে একবারেই যে হচ্ছে না তা কিন্তু নয়। দেখেন, দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ এই দেশটাকে যেভাবে ভারতের হাতে তুলে দিয়েছে, এক প্রকারে বলা যায় যে আওয়ামী লীগ এই দেশটাকে একটা অঙ্গরাজ্য হিসেবে ভারতের হাতে তুলে দিয়ে আসছে। তো সেই জায়গায় কার্যত দৃশ্যমান আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক কিছুই শুরু হয়েছে। আশা করি সামনে এটা আরো বাড়বে, আরো এটা স্ট্রং হবে, আরো শক্তিশালী হবে। এবং ইতিমধ্যে আমাদের সরকার প্রধান যে ধরনের উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগগুলো নিচ্ছেন, আমরা আসলে বলতে পারি এই উদ্যোগগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যে একটা ভালো মানে একটা অবস্থানের দিকে বাংলাদেশ যাবে, এবং ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক হওয়া দরকার, যেটা আমরা জনগণ প্রত্যাশা করি, আমরা যেটা স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ সেদিকে আমরা কিন্তু আগাচ্ছি। তো এই জায়গায় রাজনৈতিক দল এবং জনগণকেও আসলে এই জায়গায় সহযোগিতা করতে হবে, পাশে দাঁড়াতে হবে। এই সরকার আপনার 25 জনের একটা বডি, এই 25 জন একবারে দেশ উদ্ধার করে ভারতের ফেলবে বা এই একবারে অবস্থানের সবকিছু ফলে করে ফেলবে, জনগণেরও এমনটি ভাববার কোনো কারণ নেই। আমরা যদি একবারে এই সরকারকে যথাযথভাবে
সহযোগিতা করি, পাশে দাঁড়াই, তাদেরকে সেভাবে সাপোর্ট দেই, তাহলে ইনশাল্লাহ সেটি খুব দ্রুত বাস্তবায়ন সম্ভব এবং ইনশাল্লাহ সেটি হবে। আরেকটি বিষয়, আমাদের এই উপদেষ্টা আরেকটা মন্ডলী জিনিস নিয়ে। জানতে চাই ভারতের বিষয়টা নিয়ে যে মানে বাংলাদেশের জনগণের সাধারণ জনগণের কি ধরনের দৃষ্টিভঙ্গি ভারতের এবং বাংলাদেশের এই যে এখন মুখোমুখি একটা অবস্থান, মুখোমুখি বলবো না, মানে অন্ততপক্ষে ভারতের যে ভূমিকা এখন দেখতে পাচ্ছি, তাদের যে বক্তব্য সবকিছু ঘিরে সাধারণ জনগণের অনুভূতি কি বা তাদের দৃষ্টিভঙ্গি কি, আপনি কি মানুষ কি যেভাবে এই ঐক্যবদ্ধ আছে ভারতের ব্যাপারেও কি এরকম ঐক্যবদ্ধ একটা অবস্থানে রয়েছে কিনা, থাকবে কিনা, কি মনে করেন আপনি? আমাদের আমাদের এই যে গণঅভ্যুত্থান বা যে বিপ্লব, এটি আসলে শুরু হয়েছে এক প্রকারের ভারতীয় আগ্রাসন বিরোধী যে চেতনা, সেই চেতনার জায়গা থেকে কিন্তু এই মুভমেন্ট মানে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, এই আন্দোলনটা আমরা শুরু করেছিলাম অনেকদিন আগে। অন্যান্য দলগুলো কথা বলেছে, জনগণও কথা বলেছে, কিন্তু বাস্তবিক অর্থে হাসিনার আমলে ভারতের বিরুদ্ধে কথা বলার মতো বাংলাদেশে যথেষ্ট স্কোপ ছিল না, জায়গা ছিল না। কিন্তু তারপরেও আমরা সাহস নিয়ে কথা বলেছি। তার জন্য আমাদের উপরে অনেক হুমকি ধামকি, অনেক বাধা আসছে, আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, হোয়াট এভার, অনেক কিছু ঘটেছে। তো এরপরে আস্তে আস্তে কিন্তু আজকে এই অবস্থানে আসছে। এখন বাংলাদেশের জনগণের যে চিন্তা বা জনগণের যে আকাঙ্ক্ষা, যে ভারতের সাথে আমরা সম্পর্ক গড়তে চাই, তবে সেই সম্পর্কটা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে, উইন হুম। উইন সিচুয়েশনে। ধরেন ভারত যদি মনে করে থাকে আমরা প্রভু আর হুম। বাংলাদেশ আমাদের প্রজা, এটা কখনোই সম্ভব নয়। আমাদের কথা হচ্ছে ভারত একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে আর একটা রাষ্ট্রের সাথে যে ধরনের সম্পর্ক হওয়া দরকার, যে ধরনের আপনার রিলেশন হওয়া দরকার, ঠিক তেমনটি আমাদের দুটি দেশের মধ্যে হবে। এবং এখানে প্রত্যেকটি অমীমাংসিত ইস্যু ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা হতে হবে। যেমন আমাদের পানি ইস্যু রয়েছে, নদী ইস্যু রয়েছে, আমাদের সীমান্ত হত্যা সহ নানান ইস্যু রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে ভারত পরিকল্পিতভাবে ঝুলিয়ে রেখেছে। এগুলো ন্যায্যতার ভিত্তিতে সমাধান করতে হবে। ভারত যদি মনে করে থাকে যে আমি বড় দেশ, আমি এটা সেটা, আমি মানে অনেক বেশি পরিমাণ ভোগ করব, বাংলাদেশকে দেব না, বাংলাদেশ কম পাবে ইত্যাদি, এ ধরনের কোন মেন্টালিটি, চিন্তা চেতনা ভারত যদি এখনো লালন করে, এখনো আমি বলছি হাসিনা পতনের পরেও যদি এই ধরনের চিন্তা লালন করে, তাহলে এর খেসারত ভারতকে চরমভাবে দিতে হবে। এবং চরমভাবে, আমি আবারও বলছি, ভারতের যথেষ্ট দুর্বল জায়গা রয়েছে, বাংলাদেশের সেই তুলনায় অনেক কম, অনেক কম। আমাদের দুর্বলতার সুযোগ খুব কম, ভারতের দুর্বল জায়গা অনেক বেশি। তো ভারত যদি বাংলাদেশ নিয়ে বেশি নাড়াচাড়া করার চেষ্টা করে, ভারত যদি বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ চুপ থাকবে না ভাই, কোনোভাবেই চুপ থাকবে না। তো বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে বলেছে যে আমরা ভারতের সাথে এজ এ প্রতিবেশী হিসাবে, নেইবার হিসাবে আমরা রিলেশন গড়তে চাই, সম্পর্ক গড়তে চাই, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে। ভারতকে অবশ্যই বাংলাদেশের কোনো নতজানু বলতে হবে, নীতির ভিত্তিতে পক্ষে নয়, দাঁড়াতে হবে। কোনো জি, নতজানু নীতির ভিত্তিতে নয়। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আসছি, আমরা ভারতের বিষয়টা নিয়ে একটু এই পর্যায়ে থাকতে চাই, পরবর্তীতে আমরা আরেক অন্য বিষয় নিয়ে কথা বলবো। জনাব ইসমাইল সম্রাট, একই প্রশ্ন আপনার কাছে। জি, ধন্যবাদ সাগর ভাই, এবং আমার সাথে যারা আলোচনা করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ভারত বাংলাদেশের যে ইস্যুটা, এই ইস্যুটা নিয়ে আসলে যদি আমি কথা বলতে যাই তাহলে অনেক লম্বা আলোচনা। আমি সংক্ষেপে আপনাকে কয়েকটা পয়েন্ট বলবো। সেটা হচ্ছে, জিও পলিটিক্স যদি আপনি ধরেন, সাউথ এশিয়ার রিজিওনাল পলিটিক্সে ভারত সবচেয়ে বেশি বেকায়দায় আছে এবং সবচেয়ে বেশি কোণঠাসা। অর্থাৎ ভারতের সাথে তার প্রতিবেশী দেশ একটা দেশের সাথে ভালো সম্পর্ক নেই। আপনি যদি ধরে নেন চীন, মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, তো ভারতের সাথে যদি তার প্রতিবেশী দেশগুলোর ভালো সম্পর্ক না থাকে, তাহলে তো ভারত রিজিওনাল পলিটিক্সে সবচেয়ে বেশি সাফার করবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতকেই ভালো সম্পর্ক রাখতে হবে, আমাদের কোনো দরকার নেই। মানে এই মুহূর্তে বাংলাদেশের সাথে যদি ভারতের সম্পর্ক যদি অবনতি হয়, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে ভারত, বাংলাদেশ না। মানে আমাদের হারানোর কিছু নেই। কারণ আমি আবারও স্পষ্ট করে বলছি, ভারতের সাথে তার একটা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই, যার কারণে বাংলাদেশকে এই মুহূর্তে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে বাধ্য হয়ে। তা আমরা তো সবসময় উদার, আমাদের পররাষ্ট্রনীতি সবসময় উদার পররাষ্ট্রনীতি। কেউ যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, আমরা বন্ধুত্ব করব, আমাদের স্বার্থকে মানে বিসর্জন না দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের সাথে ভারতের সম্পর্ক রাখলে যদি ভারত উপকৃত হয়, তাহলে আমাদের কোনো আসে যায় না। ভারত যদি অখণ্ড ভারত থাকে, কিন্তু ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, সবচেয়ে বেশি সাপারার হবে ভারত। তো এই ভারতের এই দূরদর্শিতাটা, পলিটিক্যাল দূরদর্শিতা যদি না থাকে মোদী সরকারের, তারা যদি এখনো তাদের যেই মন্দাতার আমলের ধ্যান ধারণা নিয়ে পড়ে থাকে, যে গত 15 বছরের যে চিন্তাধারা, অর্থাৎ তারা হাসিনাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেছে বিনা ভোটের সরকারকে, কিন্তু ভারতকে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে এখন একটা বিপ্লবী সরকার এসেছে। বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে ভারত যদি তাদের পররাষ্ট্রনীতিতে এখনো যদি বেকাতেরা ভাবে দেখে, সোজাসুজি হিসাব না করে, সবচেয়ে বেশি ক্ষতি হবে তো ভারতের, সাগর ভাই। বাংলাদেশের তো কোনো ক্ষতির আমি কোনো কারণে দেখছি না। এবং বাংলাদেশ, আপনি যদি 5ই আগস্টের পর থেকে দেখেন, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের পক্ষ থেকে যে স্টেটমেন্ট গুলো যাচ্ছে,
সেগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি আমাকে এই প্রশ্নটা করার দরকারও হয় না। বাংলাদেশ যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ এবং বাংলাদেশ তার দিক থেকে সবকিছু স্পষ্ট করে দিয়েছে। এখন ভারত যদি আমাদের সাথে কোনো কারণে যদি সম্পর্ক খারাপ করতে চায় তাহলে তো আমরাও সম্পর্ক খারাপ করব। মানে ভারত যদি বন্ধুত্ব করতে না চায় আমাদের তো গায়ে পড়ে না বন্ধুত্ব করার। কারণ ভারতের বাংলাদেশের সাথে সুসম্পর্ক এই মুহূর্তে দরকার। যদি ভারত কোনোভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক না রাখতে চায়, বন্ধুত্ব না রাখতে চায়, তাহলে সেই খেসারত বাংলাদেশ দিবে না, তো ভারত দিবে। মানে অখণ্ড ভারত থাকার জন্য বাংলাদেশকে এই মুহূর্তে তাদের লাগবে। সুতরাং আমি আবারও বলছি, আমাদের এই সরকারও বলেছে আমাদের পররাষ্ট্রনীতি সবসময় উদার পররাষ্ট্রনীতি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা ভারতকে বলবো যে আপনারা আমাদের স্বার্থ বিসর্জন না দিয়ে যতটুকু বন্ধুত্ব রাখা দরকার ভারতের সাথে ঠিক ততটুকুই রাখবে। যদি ভারত এই প্রশ্নগুলো নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে, অমীমাংসিত প্রশ্নগুলো নিয়ে, তো সেই ক্ষেত্রে তাহলে বাংলাদেশের যে সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট গুলো যাচ্ছে, এখানে আসলে আপনি সেগুলো যদি রাজনৈতিক বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে 5ই আগস্টের পরে কি হচ্ছে। তো সেটা মানে বাংলাদেশের মানুষকে আর বলা বোঝানো না। বাংলাদেশের মানুষ যেই বৃহত্তর মুভমেন্টটা দিয়েছে, বাংলাদেশে দিল্লি না ঢাকা যে স্লোগানটা এসেছে, মানে ওয়ার্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই একই স্লোগান, মেধা কোটা, দিল্লি না ঢাকা, এই দুটা স্লোগান স্পষ্ট করে দিয়েছে। একদিকে যেমন হাসিনাকে চায় না, অন্যদিকে ভারতের তথাকথিত প্রশাসনকে, যারা অন্যায়ভাবে বাংলাদেশের এই সরকারকে গত 15 বছর আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আমি আবারও স্পষ্ট করছি, ভারতের জনগণ না, ভারতের অবৈধ প্রশাসন, রয়ের অবৈধ হস্তক্ষেপ, এই জিনিসগুলো থেকে বাংলাদেশের মানুষ 5ই আগস্ট মুক্ত হয়েছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশ বিষয় নতুন করে তারা লিখতে হবে। তারা যদি তাদের পুরানো পররাষ্ট্রনীতি নিয়ে যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চায়, সেক্ষেত্রে তো বাংলাদেশের তেমন কোনো ক্ষতি নেই, ক্ষতিটা হবে ভারতে। ভারতকে আমি বলবো আপনারা আরো বেশি পলিটিক্যাল দূরদর্শী হন, সাউথ এশিয়া রিজিওনাল পলিটিক্স আরো একটু স্টাডি করেন, আপনারা বুঝতে শিখুন যে আপনাদের কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেই। সঙ্গত কারণে যদি আপনারা বাংলাদেশের সাথেও খারাপ সম্পর্ক করেন তাহলে আপনাদের তো অখণ্ড ভারত থাকতেই মুশকিল হয়ে যাবে। আপনাদেরই সমস্যা, আমাদের না। ভাই দেখেন, বাংলাদেশের থেকে প্রতি বছর যে পরিমাণ চিকিৎসার জন্য ভারতে যায়, আমার দেশের চিকিৎসা ব্যবস্থা যদি ঠিক হয় তাহলে সেই চিকিৎসা ভারতে যাবে না, মানুষ চিকিৎসা করতে যাবে না। তো ভারত তো সেই উপার্জনের পথটা, অর্থাৎ অর্থনৈতিক ভাবে ভারত ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক হলে রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানে ভারত সব দিক থেকে আজকে ক্ষতিগ্রস্ত হবে। পত্রিকায় দেখলাম যে এই আগের সরকার পতনের পর প্রায় 60% পর্যটক কমে গেছে, বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক, যেটা কলকাতায় এবং পশ্চিমবঙ্গ নির্ভরই ছিল বাংলাদেশি পর্যটকদের উপরে, সেখানে অনেকটাই কমে গেছে। তবে আমি মনে করি যে যদি ভালো সম্পর্ক হতো সেটা কমতো না, কারণ সাধারণ মানুষ যারা যেত তারা এখনো যেত, কিন্তু ভারত সরকারের অবস্থানের কারণেই মানুষ আসলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই জিনিসটা আসলে ভারতকে বুঝতে হবে। আমি সেটাই বললাম, যেটা হচ্ছে যে ভারতের দেখেন আমরা যখন এই আন্দোলন করেছি, এই আন্দোলনে কিন্তু ভারত থেকে আমাদের সাপোর্ট দিয়েছে, ভারতে আমাদের এই আন্দোলনের পক্ষে স্লোগান দিয়েছে, মিছিল করেছে, তারা রাজপথে ছিল। তো ভারতের জনগণের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, মানে সম্পর্কের কোনো অবনতি হয়নি জনগণ দিয়েছে, তাও ভারতের পশ্চিমবঙ্গের জনগণ। জনগণের সাথে। হ্যাঁ, অর্থাৎ রয়ের অবৈধ হস্তক্ষেপ এবং মোদী প্রশাসনের অবৈধ হস্তক্ষেপের সাথে আমাদের সম্পর্ক, অর্থাৎ ভারতের সরকারের সাথে আমাদের কনফ্লিক্ট। ভারতের সাধারণ জনগণের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নেই। তারা প্রতিনিয়ত আমাদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে, আমাদের পক্ষে কাজ করছে, বিপ্লবী সরকারকে অভিনন্দন জানাচ্ছে। তো ভারত এবং বাংলাদেশের মানুষ ভৌগোলিক কারণে আমরা প্রায় ধরেন আমাদের কৃষ্টি কালচার অনেকগুলো একই রকম। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একে অপরের বন্ধু। কিন্তু ভারতের যদি কোনো শাসক নিজেকে যদি রাজা মনে করে, যদি মনে করে যে বাংলাদেশের বিষয়ে এখনো আমি আগের মতো করে দেখবো, তো সে দায়ভার আমি মনে করি যে ভারতের জনগণও প্রতিবাদ করছে। ভারতের পক্ষ থেকেও আপনি দেখেন বেশ কিছু জায়গা থেকে সাধারণ মানুষ প্রতিবাদ করছে যে হ্যাঁ আমরা বাংলাদেশের বন্ধু, বাংলাদেশকে আমরা এভাবে চাই, মানে তার ভেতর থেকেই কিন্তু প্রতিবাদ আসছে। সুতরাং সেই সীমান্ত হত্যার ক্ষেত্রে যদি আজকে বলুন, আমাদের প্রধান উপদেষ্টা যেই কথাটা স্পষ্ট করে বলেছে, তো এর পরে আমি মনে করি যে ভারত একটাও মানে গুলি ছুড়বে না সীমান্তে, ভারত সেই দুঃসাহস করবে না, এটা আমার অন্তত বিশ্বাস। যদি ভারত ন্যূনতম জিও পলিটিক্স যদি বুঝে, তাহলে তারা বাংলাদেশের সাথে কোনো অংশে বেশি বাড়াবাড়ি করবে না। তারা তাদের স্বার্থের কারণে এই বিপ্লবী সরকারের সাথে সম্পর্কের উন্নতি করবে এবং এই দেশের সাধারণ ছাত্র জনতা এবং তরুণদের পালস বুঝে, অর্থাৎ এদেশের তরুণ প্রজন্ম যেভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক চায়, ভারতও আমার বিশ্বাস সেভাবেই চাইবে। তাহলেই দুটা দেশের মাঝে বন্ধুত্ব থাকবে, প্রতিবেশী যে দায়িত্ব কর্তব্য সেগুলো থাকবে। অর্থাৎ আগের যেই দৃষ্টিভঙ্গি সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ করতে হবে। কারণ বাংলাদেশের এই সরকারটা বাংলাদেশের সাধারণ 80, আমি বলবো না, আমি 90% মানুষের মাইন্ডেড নিয়ে আসছে। সুতরাং এই সরকারকে যদি হালকা করে কেউ নিয়ে যদি
কোনো কিছু ভাবে, সেটা তার জন্য আত্মঘাতী হবে, ছাত্র বাংলাদেশের জন্য জনতা যারা কোনো আন্দোলন কিছুই করেছে হবে না। তারাও ভারতের বিষয়ে এই বিষয়ে কতটা ঐক্যবদ্ধ বলে আপনার কাছে মনে হয়? আপনি তো এখনো পর্যন্ত আন্দোলনে আছেন এবং জনগণের সাথে এখনো পর্যন্ত কাজ করছেন। কি মনে হচ্ছে ভারতের এমন ভূমিকার সাম্প্রতিককালের ভূমিকার ক্ষেত্রে আমাদের দেশের জনগণের অবস্থান কি, দৃষ্টিভঙ্গি কি? 5ই আগস্টের আগে দুইটা বিষয় বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। এক হচ্ছে স্বৈরাচার হাসিনা সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, তার সাথে কোনো আপোষ নেই। আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, ভারতের মোদী সরকার এবং রয়ের অবৈধ হস্তক্ষেপের প্রতি বাংলাদেশের মানুষের কোনো আপোষ নেই। সুতরাং এই দুইটা বিষয় 5ই আগস্টের আগেও যেরকম ছিল, এখনো ঠিক একই রকম। দিল্লি না ঢাকা স্লোগান যারা 5ই আগস্টের আগে দিয়েছে, তারা এখনো দিচ্ছে। তো এই স্লোগানগুলো নিয়ে আমি মনে করি যে মানে বিতর্কিত কিছু নাই, এগুলো মীমাংসিত স্লোগান। এই তরুণ প্রজন্মের এই স্লোগানগুলো, যে স্লোগান একবার উঠেছে, সেটা আমি মনে করি ধরেন আরো এই প্রজন্ম যদি আরো 60 বছর 70 বছর লাস্টিং করে, তাহলে দিল্লি না ঢাকা এই স্লোগানটা আরো 60 বছর থাকবে। অর্থাৎ বাংলাদেশ একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে। তথাকথিত নির্বাচন ভারতের সহযোগিতায় করে নতজানু পররাষ্ট্রনীতি, সেটা 5ই আগস্টে কবর রচিত হয়েছে। সুতরাং এটা আর ফিরে আসবে না। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু বাংলাদেশের যে ইস্যুটা, তরুণ প্রজন্ম যে পালসটা, তাদের ভেতরে যে একটা বাংলাদেশের দেশপ্রেম জাগ্রত হয়েছে, এই ইস্যুটা আমি মনে করি আরো অন্তত 50-60 বছর এভাবেই থাকবে, একই রকম থাকবে। এটার কোনো পরিবর্তন আসবে না। সুতরাং সরকার চেঞ্জ হবে, কিন্তু জনগণ তো একই থেকে যাবে, জনগণ তো চেঞ্জ হবে না। সুতরাং জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি তারা তাদের সিদ্ধান্ত থেকে এক পাও মানে এক চুলো লড়বে না। এই জি, এই বিষয়গুলো আপনি মীমাংসিত বিষয়। আপনাকে ধন্যবাদ। আমি আসছি পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে। জনাব ব্যারিস্টার ফারাক খান, আহ ভারতের যে আজকে দেখলাম যে পশ্চিমবঙ্গে আমাদের দেশে যে একটা ঢল যেত শপিং এর জন্য, চিকিৎসার জন্য, অন্যান্য প্রভিন্সেও যেত, কিন্তু পশ্চিমবঙ্গে অনেকটাই আমাদের একটা দ্বিতীয় শপিং এর টার্গেট সবসময় ছিল আমাদের দেশের জনগণের যে কোনো সময়। সেটা সাত মানে 60 কমে গেছে গত কদিনে, 60 কমে যাওয়া। এর লক্ষণ আপনি কি দেখছেন? এবং বাংলাদেশ এবং ভারতের যে একটা কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে, এতে করে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাইফুর সাগর আমাকে ফেস দি পিপলে আমন্ত্রণ জানানোর জন্য। সে সাথে আমার এখানে সহ যে আলোচক বৃন্দ আছেন এবং দর্শক যারা দেখছেন, আপনার আপনি যে টপিকটি নিয়ে আজকে আলোচনা, এটি কিন্তু আসলে এই সময়ের বাস্তবতা যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এটি নিয়ে তো আসলে আমরা দীর্ঘ অনেকগুলো বছর ধরে আমরা এই এই ঝামেলার মধ্যে ভারত আমাদেরকে যেভাবে করে কন্ট্রোল করতে যাচ্ছিল, ডমিনেট করতে যাচ্ছিল, সব সময় করে আসছে, সেটি আমরা দেখেছি, তাই না? এবং আপনি আপনি বলেছেন যে আমাদের শুধুমাত্র যে ব্যবসায়িক, আপনি বলেছেন যে ব্যবসা বাণিজ্য সেই জায়গা ছাড়া কিন্তু আরো অনেক জায়গা আছে। আপনি যদি চিন্তা করেন, দেশের কিন্তু বহু মানুষ কিন্তু ইন্ডিয়ায় কিছু হলে ছোটখাটো বিষয় কিন্তু আমরা কিন্তু ইন্ডিয়ায় চলে যেতাম, কারণ আমাদের যেহেতু বাংলাদেশে আমরা অনেকেই মনে করি যে ঠিক মতো আমরা ট্রিটমেন্টটা পাই না, সে কারণে চলে যায়। আবার ধরেন আপনি যদি স্বল্প সময়ের বন্ধ পান, হ্যাঁ, আপনার বাচ্চার স্কুল বন্ধ বা বাবা মাদের যদি কোনো অফিস আদালত বন্ধ থাকে, মানুষ কিন্তু 5 দিন 7 দিন 10 দিনের ছোটখাটো ছুটি পেলে কিন্তু ইউরোপে যায় না, কিন্তু এই ভারতের দিকেই যায়। সো এই সকল জিনিসে হ্যাঁ, মূল উত্তরটা থেকে এটি, কিন্তু এটি যে আমাদের আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, হ্যাঁ, শেখ হাসিনা, উনি যখন কিনা 5ই আগস্টে আমাদের ছাত্র জনতার আন্দোলনের পরে উনি যখন দেশ থেকে পালিয়ে গেলেন, তখন কিন্তু উনি ভারতে আশ্রয় নিয়েছেন। এবং ভারতে উনি আশ্রয় নিয়েছেন, আশ্রয় নেওয়াটা সমস্যার না, উনি আশ্রয় ভারতে নিতেই পারে, কিন্তু ভারতে আশ্রয় নেওয়ার পরে আমরা দেখেছি যে ওনার যে আমেরিকার ভিসা ছিল সেটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। উনি ইউকে তে যেতে চেয়েছিলেন, যেখানে কিনা ওনার নিজের ওনার নিজ সেখানে এই মুহূর্তে মন্ত্রী, সেখানেও ওনাকে ভিসা দেওয়া হয়নি বা ওনাকে অ্যালাউ করা হয়নি। এরকম আমরা নানাবিধি আমরা কিন্তু ইনফরমেশন গুলো পেয়েছি, কিন্তু একমাত্র ভারত কিন্তু ওনাকে রেখে দিয়েছে, কারণ ভারতের সাথে ওনার সবসময় একটি পার্সোনাল রিলেশন, দেশের বাইরেও একটি পার্সোনাল সম্পর্ক সবসময় রেখেছেন বলেই আমরা কিন্তু জেনে এসেছি। এবং আমাদের এই দেশে এটি কিন্তু ওপেন সিক্রেট, এটা কিন্তু কোনো হাইড করার বিষয় না যে এই গত সরকার, শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার গত 15-16 বছর ক্ষমতায় ছিল এই ভারতের উপরে ভর করে।
তারা কিন্তু দেশের জনগণের উপর ভর করে কিন্তু ক্ষমতায় থাকেনি। আপনি যদি খেয়াল করে দেখেন, গত 14 বছর তো মানুষ ভোটই দিতে পারেনি। এই মানুষগুলো আমরা কেউ ভোট দিতে পারিনি, কিন্তু ওনাদের আমাদের ভোটের দরকারও হয়নি, কারণ ওনাদের কাছে সিগন্যাল ছিল ভারতের যে ওনারা ক্ষমতায় থাকবে, এবং এই সিগন্যালে ওনারা কিন্তু থেকেছেন। ওনারা দুটি জিনিসের ব্যবসা করেছেন। একটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা, এই নামটিকে ওনারা বাজেভাবে বিক্রি করেছে, বাজেভাবে মানুষের কাছে ওনারা উপস্থাপন করেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাটাকে নষ্ট করে অন্য একটি চেতনা ওনারা বুঝিয়ে মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে নষ্ট করে দিয়েছে। এটি একটি ছিল। আরেকটি হচ্ছে গিয়ে ওনারা কখনোই মানুষের উপর ভর না করে, মানুষের কথা চিন্তা না করে, ওনারা সবসময় মনে করেছে যে ইন্ডিয়া যদি আমাদের সাপোর্টে থাকে তাহলে অন্য কোনো দেশকে আমাদের ভয় পাওয়ার দরকার নেই। এবং এরই প্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি, আমি কিন্তু অনেকটা বলে থাকি, অনেকে বলে অনেক বুদ্ধিমান, কিন্তু আমি কিন্তু অনেক সময় বলে থাকি যে অনেক সোজা সাপটাই মনে হয়। আমাদের যে আগের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন, ওনাকে আমরা বলতে শুনেছি যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা কিন্তু আমার কথা না, এটা আমরা সবাই দেখেছি, মিডিয়াতে উনি বলেছেন। এবং উনি এমনও বলেছেন যে আমি ভারতে গিয়ে অনুরোধ করে এসেছি, যে আমি বলে এসেছি যে কোনো মূল্যে আমাদের শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। তাহলে আপনি দেখেন এই ব্যাপারটা কি, আপনি একটি দেশের, স্বাধীন একটি দেশের সরকারে থেকে আপনি বলছেন, আপনি পাশের দেশকে বলে এসেছেন আপনাকে যেন পুনরায় ক্ষমতায় নিয়ে আসে। তো আমাদের সভারেন্টিটা কোথায়? এবং উনারা যে এদের উপর কতটুকু নির্ভরশীল, এই জায়গাটা তো সেখান থেকে আসলে বোঝা যায়। এবং আপনি আরেকটা জিনিসও দেখেন, কিন্তু দেখেন মজার বিষয় কি জানেন, তখন কিন্তু উনারাই বারবার, এই আওয়ামী লীগ সরকারই বারবার বলতো, এখন আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান আছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার কথা কিন্তু ওরা বারবার বলতো যে ইউনূস সাহেব তো কিছু হলেই বিদেশিদের কাছে ধর্ণা দেয়, ইউনূস সাহেব তো কিছু হলেই উনার জন্য বিদেশিরা চলে আসে, এরকম কথা কিন্তু ওনারা বলতো। এবং ওনারা এটাও বলতো যে এটাই নাকি আমাদের সভরেন্টি নষ্ট হয়। তো আমাদের সভরেন্টি ইউনূস সাহেবের জন্য কোনো বিদেশিরা কিছু বার্তা, মানে কিছু যদি ওরা যেন কিছু প্লি করে সেজন্য নষ্ট হয়, নাকি আমি যখন বলি আমাকে ক্ষমতায় রাখতে হবে এই কারণে আমি যখন আমার মানে নেইবারিং কান্ট্রির কাছে, নেইবারিং কোনো কান্ট্রির কাছে গিয়ে রিকোয়েস্ট করে আসি সেটাই নষ্ট হয়, সেটাও তো আমাদেরকে বুঝতে হবে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, মানে শেখ হাসিনা শুধু না, আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার পুরো পরিবারের, তারা যে সব সময় খুব বেশি ভারতের উপর নির্ভরশীল। এটি আপনি আরেকটি জিনিস, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটি হচ্ছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিব জয়ের বিভিন্ন রকমের কথাবার্তায়। উনি কিন্তু শেখ হাসিনা যখন কিনা পালিয়ে গেলেন 5 তারিখে, তারপরে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ সজীব ওয়াজেদ জয় বিভিন্ন রকমের এক এক দিন এক একটি স্টেটমেন্ট দিয়েছে। কোন রকমের কোহেরেন্ট ছিল না। উনি উনি উনার মতন করে এক এক সময় কি বলছে, কোন সময় বলছে আমরা দেশ থেকে আমরা চলে এসেছি, এখন আর দেশের মানুষের কি হবে সেটা দেখার আমাদের বিষয় না, ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে কার কি হবে আমরা জানি না, আবার বলছে আমাদের পরিবার আপনাদের সাথে আছে। হি জাস্ট ডাজন্ট নো হোয়াট হি ওয়াজ টকিং অল অ্যাবাউট। হি ডাজন্ট নো। যাই হোক, কিন্তু ওখানে কিন্তু আমরা একদিন দেখেছি উনি এটা বলেছে ইন্ডিয়ার কাছে, উনি বলছে আমি ভারতের কাছে অনুরোধ করব বাংলাদেশের নির্বাচনটা যেন 90 দিনের মধ্যে হয়, সে ব্যাপারেও যেন ইন্ডিয়া যেন হস্তক্ষেপ করে এবং ইন্ডিয়া যেন কথা বলে বাংলাদেশের সরকারের সাথে। ইন্ডিয়ান সরকার কেন বাংলাদেশের সরকারের সাথে কথা বলবে? ওনারা কেন বলবে? ওয়াই দেম, হু আর দে? আমাদের দেশে কিভাবে কি হবে, উই আর হিয়ার টু ডিসাইড, নট দেম। এই যে, তো আমি যেটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে কি, ওনারা মা বলেন, ছেলে বলেন, দল বলেন, যেভাবে করে বলেন, ওনারা সবসময় ওনাদের ভারত প্রীতি আগেও ছিল, এখনো আছে। এবং আমি মনে করি ওনারা মনে করেন যে ভারতই ওনাদেরকে আবারও ক্ষমতায় নিয়ে আসবেন, এরকম একটি মানে দিবালোক স্বপ্নে ওনারা হয়তো রয়ে গেছেন। তবে আমি ভারতের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে ওনাদের মনে রাখা উচিত, আপনি আপনার বন্ধু পাল্টাতে পারেন, আপনি কিন্তু আপনার প্রতিবেশী পাল্টাতে পারেন না। আমরা যেমন ভারতের প্রতিবেশী, একইভাবে ভারতও কিন্তু আমাদের প্রতিবেশী। হ্যাঁ, তারা বড় দেশ, তাদের অর্থনীতি বড়, সবকিছু মিলিয়ে তাদেরকে হয়তো আমাদের 10টা কাজে দরকার হবে, কিন্তু আমাদেরকে তাদের কিন্তু 10টা কাজে না হোক 5টা কাজে দরকার হবে। সো ইট ইজ আ ভাইস ভার্সা রিলেশনশিপ, ইট ইজ আ গিভ এন্ড টেক রিলেশনশিপ। আমি খালি নিবই আর তুমি আমাকে কিছুই আমার থেকে নিবা না, সেটা তো হবে না। এরকম হয়েছে, কিন্তু এখন আর এরকম হবে না বলেই আমার মনে হয় ভারতের, এই যে এখানে একজন বলছিল এবং আমিও তো ওনার সাথে একমত, যে ভারতের জিও পলিটিক্স, রিজনাল পলিটিক্স সবকিছু খুব ভালো করে বুঝতে হবে, তাদেরকে মনে রাখতে হবে যে তারা কি একটি দল, একটি ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে। আমরা দেখেছি গত সপ্তাহে
সপ্তাহ থেকে আমাদের ঢাকা মানে আমাদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে নয়াদিল্লিকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আগামী সপ্তাহে না এই মাসের শেষে উনি যখন আমেরিকায় যাচ্ছেন তখন তখন যেন উনার সাথে মোদী সরকার যেন দেখা করে এবং মোদীর সাথে উনি আলোচনা করতে যাচ্ছে, উনি বসতে যাচ্ছে। এবং আমরা দেখেছি গত এক সপ্তাহ হয়ে গেছে এখনো কিন্তু দিল্লির থেকে এই ব্যাপারে কোনো রকমের কোনো পজিটিভ কোনো রেসপন্স আসে। আমি তো বলবো ওরা যদি বসতে না চায় না বসুক, আজকে বসবে না কালকে তারা বসতে যাবে, আমরা তখন বসবো না। তো পিছন পিছন ঘুরবো, পায়ে ধরে ধরে থাকবো, এটা কিন্তু আমার মনে হয় ভারত এবার ভুলই করবে। তাদের মনে রাখা উচিত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আর শেখ হাসিনা একই মাটির দিয়ে তৈরি নয়। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কি একমত কি না আপনারা জানাবেন। আমি চলে যাচ্ছি জনাব মেজর ওয়াদুদ। আপনি শুনেছেন সবার কথা, আপনি একজন সমরবিদ, আপনি একজন আর্মি পার্সোনাল ছিলেন, সুতরাং আপনার কাছে হয়তো এইসব বিষয়ে আরেকটু গঠনমূলক কি ধরনের হতে পারে ভবিষ্যতে, এবং ভারতের এই যে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, এটি আসলে নষ্ট হলে কার জন্য বেশি ক্ষতি হবে, এই ধরনের প্রশ্ন উঠছে। আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হব, এবং আসলে ভালো সম্পর্ক রাখাটাও উভয় পক্ষের জন্য কতটুকু প্রয়োজন। ধন্যবাদ সাগর ভাই। আমি ফেস দ্য পিপল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সহ আলোচক তাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ, এবং যারা শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে একটা কথা দিয়ে শুরু করি। দুঃখিত, আপনি মিউট হয়ে গেছেন, দুঃখিত, একটু একটু আনমিউট করতে হবে। ওকে, এখন শুনতে পাচ্ছেন? সাগর ভাই শুনতে পাচ্ছেন? আপনি মনে হয় মিউট হয়ে গেছেন সাগর ভাই। জি আমরা ওকে শুনতে পাচ্ছি আপনাকে, ভাই বলেন, ওকে ওয়াদুদ ভাই বলেন। ওকে 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 থ্যাংক ইউ। তো আমি প্রথমে আমাকে মিউট করতে গিয়ে আপনাকে মিউট করে ফেলেছিলাম। জি, এখন ঠিক আছে, বলুন। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আমি সাগর ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ফেস দ্য পিপলকে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমার সহ আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি একটা জিনিস দিয়ে শুরু করি। আমরা সবসময় একটা কথা বলি যে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে, সবকিছুর মধ্যে কিন্তু একটা ভালো নিহিত আছে। ভারতের সাম্প্রতিক সময়ের যে উলঙ্গপনা, তারা যে উলঙ্গভাবে বাংলাদেশের সাথে যে আচরণ বিগত বঙ্গভঙ্গের পর থেকে তাদের যে সুপ্ত বাসনা ছিল বাংলাদেশকে ক্যাপচার করার বা বাংলাদেশের অংশটাকে নিজের একটা অঙ্গরাজ্যের মতো করে ব্যবহার করার মতো তাদের যে প্ল্যান ছিল, সেই সুদীর্ঘ প্ল্যান 60-70 বছরের যেটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা যে আজকে যে উন্মুক্ত হয়ে গেছে, হয়তো এই ঘটনাটা না হলে বা তাদের এই আচরণগত না হলে আমরা আমাদের বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের অথবা খুব একটা ধারণা ছিল না, আমার মনে হয় এই ঘটনাগুলোর মাধ্যমে আমাদের দেশের জনগণগুলো ভারতের এই আধিপত্য বিস্তারের যে মানে মাস্টার প্ল্যান বা পরিকল্পনা ছিল, এটা এখন আমাদের অনেকের কাছে খুব বেশি পরিষ্কার। তো এটা আমি মনে করি যে একটা ভালো দিক। আমাদের জনগণ এখন অনেক বেশি আরো ভালোভাবে বুঝতে শিখেছে অনেক কিছু। আমরা আজকে গত 16 বছর ধরে যেটা আমাদের জনগণ প্রকাশ করতে পারেনি, আমাদের মিডিয়াগুলো প্রকাশ করতে পারেনি, সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারেনি, যারা কথা বলতে চেয়েছিলেন তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছিল, তারা বলতে পারেননি। সো পুরো জিনিসটা আমাদের জাতির কাছে, আমাদের বিভিন্ন জেনারেশনের কাছে পৌঁছানো সম্ভব হয় নাই, বাট এখন আমরা পারছি। এটা আমি অন্তত একটা ভালো দিক দেখি। যাই হোক, আমি এখন আমার মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে ভারতকে এখন স্পষ্ট করে বুঝতে হবে যে তাদের তাবেদারি সরকার বা তাদের যে পালিত ভিত্ত বা যেটা ছিল তাদের হাতে গড়া বা পুতুল যে সরকার ছিল, সেই সরকারটা এখন নাই। এখন যে সরকারটা আছে এটা এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের, এবং এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলেই এই সরকার গঠিত হয়েছে। এই সরকার কোনোভাবেই কিন্তু তাদের ভারতের নতজানু স্বীকার করা কিংবা তাদের তাবেদারি করা সরকার না। এটা স্পষ্ট প্রমাণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওনার সাম্প্রতিক কিছু স্টেটমেন্ট, যিনি আমাদের সাবেক স্বৈরশাসক, দেশ থেকে যিনি পালিয়েছেন প্রধানমন্ত্রী সাবেক, ওনাকে ভারতে যতদিন উনি অবস্থান করবেন, যতদিন আমরা প্রত্যর্পণ চুক্তির আওতায় ওনাকে ফেরত না আনতে পারবো, ততদিন ওনাকে চুপ থাকতে বলেছেন। এবং ভারতকে বলেছেন যে আমাদের যেই বিভিন্ন ধরনের পানি চুক্তি সহ বিভিন্ন ধরনের যে সমস্ত ভারতের সাথে আমাদের আন্তঃ চুক্তিগুলো আছে, সেগুলোর ন্যায্য হিস্সা
আমরা যদি না পাই তাহলে ভবিষ্যতে চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করা হবে, এবং ভবিষ্যতে যে তিস্তা চুক্তির ব্যাপারে উনি স্পষ্টত বলেছেন যে উনি সম্পূর্ণরূপে ন্যায্য হিস্সা আদায় না হলে উনি কিন্তু তিস্তা চুক্তি এই ব্যাপারে কিন্তু সামনে অগ্রসর হবেন না। আমার মনে হয় এটা, এই ধরনের স্টেটমেন্টগুলো আমাদের জন্য খুব স্পষ্ট একটা বার্তা ভারতের জন্য। সাগর ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। দুঃখিত, আমি আমার মিউট ছিলাম। বললাম যে দ্বিপাক্ষিক যে অসম চুক্তিগুলি ছিল এবং বিগত সরকার যেসব চুক্তিগুলি করেছে এগুলির ভবিষ্যৎ কিভাবে অবলম্বন করেন, এবং সামনে কোনো অসম চুক্তি হবে না এই একটা ইঙ্গিত বর্তমান সরকার প্রধান দিয়েছে এবং সেটা শক্তভাবেই মেনটেন করবে বলে আপনি মনে করেন? দেখেন, যে কোনো চুক্তি কিন্তু এটা কোনো এমন কোনো দলিল না যেটাকে কিন্তু যে কোনো সময় কিন্তু কন্ডেম করা যাবে না, কিন্তু বা এটাকে সংশোধন, পরিবর্তন বা পরিমার্জন করা যাবে না, কিংবা সংশোধন আনা যাবে না। অবশ্যই আমাদের যে চুক্তিগুলো, আগের যে সরকারগুলো আমাদের দাসত্বকে মানে পুঁজি করে আমাদের দেশটাকে অলমোস্ট বলা যায় যে সমর্পণ করে দিয়ে যে চুক্তিগুলো করেছে, সেই চুক্তিগুলোকে অবশ্যই আমাদের স্বার্থ সংরক্ষণ করে এটাকে সংশোধন করার মতো সুযোগ আছে, এবং এ ব্যাপারে বাংলাদেশ যে স্ট্রং পজিশন নেবে এবং নিচ্ছে, এটা আমরা আমরা অন্তত বলতে পারি। যেমন আমি যদি ছোট্ট করে যদি বলি যে ফেলানি থেকে আজকে স্বর্ণা দাস পর্যন্ত বর্ডারে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমরা সিম্বলিক হিসেবে ধরছি ফেলানি এবং স্বর্ণা দাস। এছাড়াও কিন্তু শত শত লোককে তারা কিন্তু নিরীহভাবে কিন্তু নিরীহ জনগণ হত্যা করেছে। আমি নিজেও কিন্তু বিজিবিতে কিন্তু দীর্ঘ সময় ধরে আমি কিন্তু নিয়োজিত ছিলাম। আমি দেখেছি তারা কিভাবে নির্মম ভাবে, কিন্তু কখনো আমাদের সরকারি ভাবে কিংবা আমাদের সরকারের পক্ষ থেকে কিংবা আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু স্ট্রং ভাবে কিন্তু কখনোই কিন্তু এটা কিন্তু প্রতিবাদ করার মতো সাহস কখনো হয় নাই। বাট সাম্প্রতিক সময়ে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর স্যারের যে বক্তব্য আমরা দেখেছি, উনি স্পষ্টত বলেছেন যে পিঠ দেখানো যাবে না। আমি একজন সেনা সদস্য, আমি জানি পিঠ দেখানো মানে কি। অর্থাৎ আমাকে কিন্তু প্রতিরোধ করতে হবে। এবং আমি জাহাঙ্গীর আলম ফেস টু ফেস, কিন্তু আর্মি পার্সন, মানে সাবেক প্রাক্তন আর্মি পার্সন, সুতরাং উনি জেনে সেটাই বলছি, বুঝে আমি কথা বলছি বলছেন। কারেক্ট। উনি যেটা বলেছেন এটা কিন্তু এটার মর্মার্থ কিন্তু ভারতের কাছে স্পষ্ট একটা বার্তা, যে উনি আমার দেশের ফোর্সকে বলেছেন যে পিঠ দেখানো যাবে না, কিন্তু আসলে বার্তা কিন্তু ভারতের জন্য। কারণ আমরা তোমাদের সাথে ফেস টু ফেস ফাইট করব। আমাদের পিঠ দেখানোর সময় শেষ। আমরা এখন আর পিঠ দেখাবো না, তোমাদেরকে এখন আমাদের সাথে ফেস টু ফেস আসতে হবে। আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু আমি যতটুকু আমার চ্যানেলে এই আমি যে আলোচনা রাজনাথ করেছি, সিং প্রতিরক্ষা মন্ত্রী যে কথাটি বললো বাংলাদেশকে টেনে বাংলাদেশের প্রসঙ্গকে বা গাজার সাথে এবং ইউক্রেনের সাথে তুলনা করে যে মন্তব্যটি করেছে, এটি আসলে মানে কতটা আমাদেরকে কি উদ্দেশ্যে বলেছে বলে মনে করেন? আমরা এটার জন্য কতটুকু মোকাবেলা করবো জন্য দেখেন কতটুকু প্রস্তুত আছি? দেখেন আপনি আমি ছোট করে বলি, সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গিও কি এসব ব্যাপারে? আমি এখানে একটা মজার ব্যাপার আছে যে বাংলাদেশে একটা স্বৈরশাসকের উৎখাত হয়েছে গণ আন্দোলনের মুখে, কিন্তু প্রসব বেদনা শুরু হয়ে গেছে ভারতের। আমি ঠিক বুঝতে পারছি না যে ভারতের প্রসব বেদনা হওয়ার কারণটা কি। আমার দেশের সমস্যা, আমার দেশের স্বৈরশাসক উৎখাত হয়েছে, আমার দেশ পুনর্গঠিত হচ্ছে, আমার দেশে নতুন সরকার আসছে, নতুন সরকার আসবে, ভবিষ্যতে নির্বাচন হবে, কিন্তু প্রসব বেদনা শুরু হয়ে গেছে ভারতের। এর মাধ্যমে কিন্তু খুব স্পষ্ট ধারণা। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের সামরিক যে তাদের যে প্রস্তুতির জন্য তাদের যে সেনাবাহিনীকে উনি যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে উনি যে তাদেরকে সতর্ক থাকার জন্য বলেছেন, আমি বলবো যে এটা নিতান্ত একটা ওনাদের একটা জাস্ট আমাদেরকে একটা ভয় ভীতি লাগানোর জন্য, বা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য, বা আমাদেরকে একটু আতঙ্কিত করার জন্য, আমাদের সরকারকে একটু বিপদে ফেলার জন্য। অর্থাৎ আমাদের জনগণ বা আমাদের সেনাবাহিনী কিংবা আমাদের সরকার যদি কোনো কারণে তাদের এই কথায় যদি আতঙ্কিত হয়ে যদি কোনো ধরনের ভুল করে, সেই ভুলের তারা ফায়দা লুটার জন্য বা ফায়দা নেয়ার জন্য, আমি মনে করি এটা তাদের জাস্ট একটা কি বলবো, এটা একটা অপ্রয়োজনীয় বাড়াবাড়ি। এর কোনোভাবেই কিন্তু আপনি কিন্তু কোনোভাবে এটা ইউক্রেন, ফিলিস্তিন, ইসরায়েল এই ধরনের কোনো ওয়ার কোনো দেশের সাথে কিন্তু তুলনা করার কিন্তু কোনো মানে প্রসঙ্গে আসে না। আমি যে জিনিসটা বলেছি, সমস্যা আমার, কিন্তু প্রসব বেদনা ভারতের। আমি এটার কোনো যুক্তিকতা খুঁজে পাচ্ছি না। রাদার আমি মনে করি ভারতকে তাদের 7 সিস্টার নিয়ে চিন্তা করার সময় এসছে। আপনি আপনার দেশের অস্তিত্বকে রক্ষা করুন। আপনার দেশের একটা বৃহৎ একটা অংশ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার কেন যেন মনে হয়, আমি জানি না, এটা আমার ইনটিউশন থেকে আমি বলছি, হয়তোবা ভারত যদি তার অস্তিত্ব রক্ষার জন্য যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তারা যদি বাংলাদেশকে নিয়ে অতি বাড়াবাড়ি করে, আমার তো মনে হয় ভারত এক সময় এসে
তারাই কি দ্বিখণ্ডিত হয়ে যায় কিনা, খণ্ড বিখণ্ডিত হয়ে যায় কিনা, সেই ব্যাপারেও কিন্তু আমি কিন্তু ভবিষ্যৎ আমি আমার ব্যক্তিগত অভিমত এটা থেকে এটা আপনি বলতে পারি। ব্যক্তিগতভাবে তো আপনি বলেননি, এটার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই স্পষ্টভাবে যখন মোদি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তখনই বলেছে, এ নিয়ে বেশ বিতর্ক হয়েছে। সুতরাং আমাদের মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, ভারতের বাংলাদেশকে যতটা প্রয়োজন, বাংলাদেশকে কিন্তু ভারতকে ততটা প্রয়োজন বলে মনে করেন? মানে আমাদের সীমান্ত নিয়ে বা আমাদের অন্য কিছু নিয়ে তেমন কোনো টেনশন নাই, যেটা বললো জনাব ইসমাইল সম্রাট, আসলে তো তাদের এই অখণ্ডতা রক্ষা করার জন্য কিন্তু বাংলাদেশকে সবচেয়ে বেশি প্রয়োজন। সুতরাং তারা এক্স্যাক্টলি। বরং বাংলাদেশের প্রতি নতজানু থাকা উচিত ছিল সবসময়, কিন্তু উল্টোটা হয়েছে এখন দেখুন সেটা দেখুন ঠিক করছে। বাংলাদেশ, ইসমাইল ভাই যেটা বলেছেন 100% কারেক্ট। আমরা কিন্তু ভারতের উপর ডিপেন্ডেন্ট না, রাদার ভারত কিন্তু আমাদের উপরে শতভাগ ডিপেন্ডেন্ট। কারণ আমাদের উপর যদি, আমাদেরকে যদি তারা ক্যাপচারে না রাখতে পারে, আমাদেরকে যদি তারা ব্যবহার না করতে পারে, সত্যিকার অর্থে ভারত, আমি যেটা বলেছিলাম, ভারত যে খণ্ডিত হয়ে যাওয়ার, ভারতের একটা অংশ যে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের যে হাতের বাইরে চলে যাবে, এটা স্পষ্ট। এবং বাংলাদেশ যে তাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যালি, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ যে কতটা ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্টের জন্যই কিন্তু সাগর ভাই 47 সালের পর থেকে তাদের ধ্যান ধারণার ভিতরে বাংলাদেশকে ক্যাপচারের আরেকটা জিনিস বলে রাখি, আমি পরিকল্পনা স্পষ্ট তারপর ছিল। আরেকটা জিনিস বলে রাখি, বাংলাদেশের ভারতকে প্রয়োজন ছিল, যেটা আগের সরকার, আমি জানি না, আগের সরকার সমালোচনা আমি করতে চাই না, আমি কোনো পক্ষপাতিত্ব করতে চাই না, তবুও প্রয়োজন ছিল শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য। কেন? সুস্পষ্টভাবে তাদের একটা উদ্দেশ্য ছিল যে পশ্চিমা দেশগুলিকে যেন সরকার যেন তেন ভাবে ক্ষমতায় থাকলেও যেন পশ্চিমা দেশগুলিকে ম্যানেজ করতে পারে, সেটারই একটা মাধ্যম হিসেবে ভারতকে ব্যবহার করেছে। আসলে ভারত যে বাংলাদেশকে বা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা রেখেছে ব্যাপারটা তা নয়, ভারত মাধ্যম হয়ে পশ্চিমা দেশগুলিকে ম্যানেজ করেছে যে 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 কোনো ভাবে যে কোনো উপায়ে হোক শেখ হাসিনা সরকার যদি থাকে, তোমরা স্যাংশন দিও না, তোমরা ইয়ে করো না, কারণ আমরা তাদের সাথে একসাথে হয়ে কাজ করছি, আমাদের অনেক স্বার্থ আছে। সেই জিনিসটাও কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা ভারতের কাছে আর কোনো দায়িত্ব রাখিনি বাংলাদেশকে দেখবার জন্য, ভারতের চোখ দিয়ে আমরা বাংলাদেশকে দেখি না, সুস্পষ্ট বলেও দিয়েছে। সুতরাং ভারতের দায়িত্ব তো শেষ, ভারতের কাছে আর আমাদের মনে হয় না যে যেন তেন কোনো সরকার বাংলাদেশে আর সরকার হয়ে থাকতে পারবে, সেই সুযোগও নাই। জনগণের সরকার থাকবে, সামনে থেকে ভোটের মাধ্যমে সরকার থাকবে, সে কারণে ভারতের আর প্রয়োজন বাংলাদেশে আর আছে বলে আমার কাছে তেমন মনে হয় না, বরং ভারত বাংলাদেশকে প্রয়োজন তাদের অখণ্ডতা রক্ষার জন্য। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ আর কি, বলুন please। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি সে কথা বলেছিলাম যে সত্যি কথা বলতে, মানে বাংলাদেশে কিন্তু ভারতের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার কিন্তু কোনো কিছু ছিল না, যারা কিন্তু ডিপেন্ডেন্ট ছিল এটা তাদের ব্যক্তিগত স্বার্থে। আর ভারত সত্যিকার অর্থে আওয়ামী লীগকে কিন্তু যতটা না মানে পৃষ্ঠপোষকতা করেছে, তার চেয়ে বেশি করেছে কিন্তু একটা ব্যক্তি পরিবারকে, একটা পরিবার ছিল কিন্তু ভারতের, সম্পূর্ণভাবে তারা কিন্তু সবসময় কিন্তু রক্ষণাবেক্ষণ করে এসছে। এবং যেটার এখন পর্যন্ত স্পষ্ট সাপোর্ট কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। তারা কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ভারতে কিন্তু অলরেডি কিন্তু সাপোর্ট দিয়ে রেখেছে, এবং শেষ পর্যন্ত তারা তাদের এই সাপোর্টটা রাখবে। কারণ তারা কিন্তু এখনো কিন্তু আশা ছাড়েনি, যে কোনো ভাবেই তারা চাবে বাংলাদেশে কিন্তু অস্থিতিশীলতা তৈরি করে এই সরকারকে আবার কোনো না কোনো ভাবে পুনঃস্থাপন করা যায় কিনা। তো বাংলাদেশ কোনোভাবেই কিন্তু ভারতের উপর ডিপেন্ডেন্ট না, যদিও আমরা কিন্তু ভারত দ্বারা বেষ্টিত, বাট আমরা একটা বন্ধুত্ব সুলভ, আমাদের স্বার্থ সংরক্ষণ করে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু ঠিক তার উল্টোটা আচরণ কিন্তু আসলে আমরা ভারতের কাছ থেকে, আপনি দেখেন আমরা ছোট একটা দেশ, এমন পৃথিবীর এমন কোন উদাহরণকে আপনি দেখাতে পারবেন যে একটা দেশে ভারতের একটা দেশে তাদের 4-5টা দূতাবাস থাকে? বাংলাদেশে ভারতের কয়টা দূতাবাস আসছে? ঢাকা একটা ছাড়াও কিন্তু আরো 4টা দূতাবাস আসছে, অর্থাৎ চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনা, 4টা তাদের এমবাসি, তাদের শাখা কিন্তু বিদ্যমান, এবং প্রত্যেকটাতে কিন্তু তাদের সহকারী হাইকমিশনার বিদ্যমান আছে। আপনি দেখেছেন একটা ছোট একটা বাংলাদেশের মতো জায়গায় তারা তাদের এতগুলো দূতাবাস মেনটেন করছে, এবং তাদের স্ট্র্যাটেজিক লোকেশন এমন ভাবে মেনটেন করছে যেগুলো বেসিক্যালি তাদের দূতাবাস তো ছিল না, এগুলো বেসিক্যালি তাদের গোয়েন্দা রয়ের অফিস হিসেবে কিন্তু আসলে কিন্তু ব্যবহার হতো। এবং এগুলোর মাধ্যমে কিন্তু তারা পুরো বাংলাদেশের উপরে তাদের যে ক্যাপচার এবং করায়ত্ত করার যে তাদের যে মাস্টার প্ল্যান ছিল, এই মাস্টার প্ল্যানের মাধ্যমে কিন্তু তাদের দূতাবাস। আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান যে পৃথিবীর আর কোন দেশে, একটা দেশের এরকম একাধিক দূতাবাস আছে? আমার মনে হয় না। আমার সহ-আলোচকরা হয়তো আমাকে সংশোধন করতে পারেন, দর্শক যারা শুনছেন তারাও তো আমাকে সংশোধন করতে পারেন যদি আমি রং হয়ে থাকি, বাট আমার ধারণায় আমার কোথাও কিন্তু ছিল না। তারপর দেখেন আমাদের যে এই যে বর্ডার কিলিং এর জন্য বর্তমানে বিজিবি, আমি ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেছি, বিজিবির উপরে স্পষ্ট যে বার্তা গিয়েছে, আমরা আশা করব যে আমাদের বর্ডার গার্ড হিসেবে বিজিবির যেভাবে দায়িত্ব পালন
করার কথা আমি আশা করবো, এবং তার কিছু কিছু স্যাম্পল বা নমুনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু খুব স্ট্রংলি কিন্তু বিজিবিকে কিন্তু ফেস করছে, এবং তারা বর্ডারকে সুরক্ষিত করার জন্য তাদের যেভাবে কার্যক্রম করার কথা সেই জিনিসগুলো করছে। আমাদের বিজেপি এই আমাদের বিজেপি বা বিডিআর আসলে কতটুকু সক্ষম বলে মনে করেন এসব ক্ষেত্রে? এটা কি আগের সরকারের দুর্বলতার কারণে বিজেপি এক সময় নীরব জি ছিল, আর জি এই জি সরকার জি আসার পর দেখছি বিজেপি কিন্তু পাল্টা একটা শক্ত অবস্থান নিচ্ছে? সক্ষমতার দিক থেকে কোনো ধরনের কি দুর্বলতা আছে কিনা আপনি দেখেন একজন দেখেন আমি আপনাকে কথা বলি। আমি একজন সেনা সদস্য হিসেবে বলতে পারি, সব সময় কিন্তু আপনি কিন্তু বন্দুক এবং গুলি দিয়ে কিন্তু জয়লাভ করবেন তা না। আপনি আপনি যেখানে ফাইট করবেন, যাদের সাথে ফাইট করবেন, আপনার মোরাল কাজটা, আপনার আপনার মোরাল ভ্যালুটা কি আছে, আপনি কোন মোরাল ভ্যালুর উপরে ফাইট করছেন, সেটাও কিন্তু একটা বড় জিনিস। আপনি যদি আপনার নৈতিকতার অবস্থান থেকে ফাইট করেন, তাহলে সেখানে কিন্তু আপনার আপনার যে শক্তি কাজ করবে, সেটা কিন্তু আপনাকে তখন শত্রুকে মোকাবেলা করতে অনেক বেশি সাহায্য করবে। আমাদের বিজিবি আলহামদুলিল্লাহ যথেষ্ট ক্যাপাবল। আমি নিজে চাকরি করেছি বিজিবিতে, যথেষ্ট ক্যাপাবল আছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ান বিএসএফ কে মোকাবেলা করার মতো যথেষ্ট সক্ষম। এবং তার কিছু নমুনা কিন্তু আপনারা কিন্তু অতীতেও দেখেছেন, পাদুয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা কিন্তু দেখেছেন। এবং তারা যেভাবে আমাদের কাছে পর্যদুস্ত হয়েছিল, আমি তখন সুনামগঞ্জে কর্মরত ছিলাম, এবং তারা যেভাবে পর্যদুস্ত হয়েছিল, তার কিছু কিছু নমুনা তাদেরকে তাদের মিডিয়ার মাধ্যমে তাদের হাইড করতে বাধ্য হয়েছে তাদের আত্মসম্মান রক্ষা করার জন্য। সো আমি বলবো, আগের সরকারগুলোর নতজানু প্রক্রিয়া এবং পররাষ্ট্রনীতির কারণে, তাদের যে দাসত্ব করার কারণে স্পষ্ট একটা নির্দেশনা ছিল, স্পষ্টভাবে কিন্তু বিজিবি তাদের সঠিক দায়িত্বটা পালন করতে পারেনি। তারা তাদের শক্তি, সামর্থ্য, সাহস কোনোটা কিন্তু প্রদর্শন করতে পারেনি। আমি আশা করবো আমাদের বর্তমান সরকারের, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে, এই সরকার নেতৃত্বে আমাদের বিজিবি তারা তাদের সত্যিকারের কারেজ, তাদের যে শক্তি, সামর্থ্য, সেগুলো প্রদর্শন করে আমাদের বর্ডারকে সম্পূর্ণভাবে সিকিউর করতে পারবে। এবং এটা ভারতের জন্য একটা স্পষ্ট একটা বার্তা। এবং তারা বাংলাদেশ যে সে আগের বাংলাদেশ না, এই বাংলাদেশ যে একটা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন হওয়া বাংলাদেশ, 5ই আগস্টের বাংলাদেশ, এটা কিন্তু ভারত জানে, এবং জানে বলেই কিন্তু আসলে ভারতের এই যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এ ধরনের মানে আক্রমণ, তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, এটা আসলে এটা হাস্যকর। ভারতের সাথে আমাদের কি হয়েছে যে আপনি আপনার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলবেন? এগুলো আসলে আমাদের বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশের বিভিন্ন বাহিনীর বিভিন্ন জায়গায়, দুর্বলতার এবং কারণে ছিল, সেটি তারা যে এখন দুর্বল নাই। হয়ে পড়ছে। এবং তারা সত্যি কথা বলতে, ভারত তাদের বাংলাদেশের উপর তাদের যেই পুরো করায়ত্তটা ছিল, সে তাদের গ্রিপটা কিন্তু ছুটে গেছে, বাংলাদেশটা তাদের গ্রিপ থেকে ছুটে যাচ্ছে। এবং এই গ্রিপ থেকে ছুটে যাওয়ার কারণে তারা কিন্তু তাদের যে অস্থিরতা, তাদের যে প্রসব বেদনা, তার থেকে কিন্তু এই ধরনের বক্তব্যগুলো আসছে বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাই কয়েকজন দর্শককে যুক্ত করেছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনাদেরকে মাঝে মধ্যে আমি যুক্ত করি, এবং আমাদের জাতীয় এবং বিশেষ করে সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের ইচ্ছা, জনগণের দৃষ্টিভঙ্গি, জনগণের অবস্থান, জনগণের মন্তব্য, মতামত খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের জনগণের বা কি তাদের কি বা ইচ্ছা, তাদের কি কি বলবো দৃষ্টিভঙ্গি ভারতের প্রতি, এগুলি একটু জানবার জন্য কয়েকজন দর্শককে যুক্ত করেছে। আপনারা যারা দেখছেন ইউটিউবে, তারা অবশ্যই সুপার চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, এবং আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন রাত 15:09টায় আমাদের অনুষ্ঠানটি হয়। আপনারা অবশ্যই দৃষ্টি রাখবেন এদিকে। আমি চলে যাচ্ছি কয়েকজন দর্শক যুক্ত করে আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। জনাব ইঞ্জিনিয়ার শওকত ইমরান, আপনি বলুন দয়া করে প্লিজ। মোস্তফা শওকত ইমরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাই আমাকে শোনা যাচ্ছে আশা করা যায়। স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। আহ, এখন পর্যন্ত আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের যেই সরকার যেই ধরনের ভারতের ব্যাপারে সিদ্ধান্তগুলো নিয়েছে আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত পজিটিভ। শুধু একটা জায়গায় আসলে আমার একটা আফসোস রয়ে গেছে, যে ওই যে একটু আগে আহ আমাদের মেজর ওয়াদুদ সাহেব বলছিলেন যে বিভিন্ন দুর্বলতার কারণে অতীতে কিন্তু আসলে আমরা পররাষ্ট্রনীতির এতে দুর্বল থাকার কারণে আমাদের উপর ভারত চড়া হয়েছে একটি সরকারের মাধ্যমে। পাশাপাশি আসলে এইটাও আসলে জানা জরুরি যে আমাদের যে ধরনের অবস্থা এখন চলতেছে সেখানটা সবচেয়ে দুর্বলতম জায়গা হচ্ছে আমাদের বিভেদটা। আমাদের এই বর্তমানে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আহ গুজব এবং বিভিন্ন ধরনের একদল আরেক দলকে আক্রমণ করে কথা বলছে। যেমন তার মধ্যে একটি আছে জাতীয় সঙ্গীতের বিষয়, এটার
বলতে চাই, একটা খুব স্বাভাবিক বিষয়। 53 বছর ধরে আপনার যদি একটা জাতীয় সঙ্গীত নিয়ে খুব বেশি সমস্যা না হয়ে থাকে, এটা এমন কোনো মৌলিক বিষয় না যে এটা পরিবর্তন করলে সমস্যা হবে, আবার এমন কোনো মৌলিক বিষয় না যে এই মুহূর্তে এটাকে সমাধান করতে হবে। এটার জন্য অনেক লম্বা প্রসিডিউর আছে, সেটা করতে পারে, এক বর্ষাতেও করতে পারে, কিন্তু সেটা আসলে সবকিছুই চলে যাচ্ছে কিন্তু আমাদের একটা বিভেদপূর্ণ পরিস্থিতি চলে যাচ্ছে। মাজারে হামলা, সেটা নিয়ে হচ্ছে কথাবার্তা, হিন্দুদের উপর হামলা, এমনকি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের উপর কোনো বিচার বহির্ভূত ভাবে যে কোনো আক্রমণই আসলে করতে দেওয়া উচিত না। এবং না, পাশাপাশি এসব নিয়ে কথা হিন্দু বলবো, এসব নিয়ে সেই আমরা সোচ্চার কোনো কারো উপরে কেউ অবৈধভাবে মানে আইন হাতে তুলে নিয়ে কোনো ধরনের এমন ভূমিকা রাখবে, এটার ব্যাপারে আমরা অন্তত ফেজ দ্য পিপলে হ্যাঁ, শক্তভাবে ভূমিকা রাখবে, এবং এটা এই নিয়ে আমরা জন্যই আপনাকেও কাজও করছি। রাইট সাগর ভাই, এই জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমিও বলতে চাই সাধারণ কোনোভাবে আমরা মানুষকে, ছাড়তে পারি না, এখানে যারা যে আছেন, সরকারই হোক, হ্যাঁ কোনোভাবে আমরা অবশ্যই ছাড়তে পারবো অবশ্যই আগের খবর অবশ্যই অবশ্যই দেখবেন, ছাড় দেওয়ার কোনো দেখবেন প্রয়োজন নাই। আমরা এবং আমরা সেই ব্যবস্থায় যাচ্ছি, দেখবেন এটা প্রতিফলন জি, আপনারা দেখবেন। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ 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 জনাব ওবায়দুল, জি, আসসালামু আলাইকুম। ওবায়দুল বলুন। সাগর ভাই, আসসালামু হ্যাঁ, বলুন। আলাইকুম। সাথে এখানে যারা আলোচক আছেন সবাইকে আমার সালাম। আমার একটা প্রশ্ন ওয়াদুদ স্যারের কাছে, যে আমাদের ফ্যাসিস্ট হাসিনা যেদিন এই দেশ ত্যাগ করে, সে যাওয়ার 1 ঘন্টা আগে একজন রাজসাক্ষী রেখে গেছেন আমাদের মাননীয় সেনাপ্রধান। হুম। আমি কি ওয়াদুদ স্যারের কাছে একটা জিনিস জানতে চাই, যে সেনাপ্রধানের কাছ থেকে যে রাজসাক্ষীমূলক যে জবানবন্দিটা যে শেখ হাসিনা ওনার মাধ্যমে কি করতে চেয়েছিল এই দেশটাকে, আজও কিন্তু আমরা এটা জানতে পারিনি। যে এত এত অস্ত্র, এত প্রশাসন, তারপরও এত পাবলিক, এত ছাত্র গাড়িতে চড়তেছে কেন, এই আচ্ছা। প্রশ্ন করেছিল। সে মারারও পর্যন্ত একটা এইরকম একটা রাজসাক্ষী থেকেও আজকে হাসিনাকে আমরা আন্তর্জাতিক আদালতে উঠাইতে পারতেছি না, এটা 1 নাম্বার। দ্বিতীয়ত, ভারত যে হুমকিটা দিচ্ছে, আজকে সবচেয়ে ভয় হচ্ছে আমার, যে আমরা কিন্তু বর্ডার এলাকায়, আমাদের সীমান্ত এলাকায় বাড়ি, বৃহত্তর রংপুরে আমার বাড়ি, সেই তিস্তার পারে। আজকে হয়তো আগে আমরাই হয়তো তাদের কাছে জিম্মি। তো আমার কথা হচ্ছে যে আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি একটা জিনিস জানতে চাই, যে বাংলাদেশ সরকারের বর্তমান যেটা একটা করণীয় করা দরকার, যে আমাদের যারা বেকার যুবক আছে, দেশে অনেক বেকার যুবক আছে, দেশে অনেক আমরা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি। আমি যখন আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু প্রসঙ্গের মধ্যে কথা বললে খুব ভালো হয়, আমাদের প্রয়োজনীয়তা, আমাদের করণীয় অভাব, আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে এই হবে। নিয়ে যদি আপনারা একটু ভিন্ন আলোচনায় চলে যান, আমরা একটু বিভ্রান্ত হয়ে যাবো। আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, আপনাকে ধন্যবাদ। বলবো এসব নিয়ে সবসময় বলবো। আমার এখানে একটা পয়েন্ট আছে। জি, ধন্যবাদ। আমি সবারই একটা করে পয়েন্ট আছে, আপনি বলেছেন, অনেক সময় বলেছেন। আমাদেরকে বলুন, শেষ করুন, কুইক বলুন। আমি বলছি যে আমাদেরকে এই সবাইকে প্রশিক্ষণ প্রাপ্ত করে রাখা যায় কিনা, যে এডিশনাল একটা টাইম দিয়ে 6 মাস বা 1 বছরের আমাদের একটা প্রশিক্ষণ করাটা কি সরকারের এটা অতীব জরুরি কিনা, এটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা ভালো কথা। যুদ্ধের জন্য আমাদের তো প্রস্তুত হতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। জি, ভালো কথা বলেছেন, ধন্যবাদ। রফিকুল ইসলাম বলুন। জি, আসসালামু আলাইকুম। ফেজ দ্য পিপলের সঞ্চালক সাইফুল সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এখানে একটা মতামত, যে 2018 অথবা 17 সালে আমি একটা ওয়াজ শুনছিলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। তিনি বলেছেন যে এই জাতীয় সঙ্গীত নিয়ে এর মধ্যে কিছু বিভ্রান্তি কথা আছে, অথবা কিছু এর মধ্যে বিতর্ক আছে, যা ইসলামের সাথে সংঘর্ষ হয়, যা কুফরি অধ্যায় করে যায়। তো আমার কথা, যে বাংলাদেশে যখন নির্বাচন হয়, বেশিরভাগ ভোট যার পক্ষে পড়ে সেই সরকার যেহেতু গঠন হয়, তো বাংলাদেশ মেজরিটি মানুষ হলো মুসলিম। তো মুসলিমের দাবি তো অবশ্যই পূরণ করার দরকার, এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। তো আপনাকে ধন্যবাদ। আমি জানি না জাতীয় সঙ্গীতের সাথে অধিকাংশ মানুষ মুসলিমের সাথে সম্পর্ক কোথায়, আমি জানি না। যে আপনার প্রশ্ন করেছেন, আপনি ধন্যবাদ আপনাকে। আপনার যে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। যদি এক মিনিট যদি বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষই যদি জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চায়, তো সেটা তো প্রাধান্য দেওয়া উচিত।
অল্প কিছু সংখ্যালঘু বা অল্প কিছু দেশ, জি, ধন্যবাদ। এদের কারণে তো আগে জাতীয় সঙ্গীত আমরা 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 যদি ধর্মের দিক থেকে জাতীয় সঙ্গীতগুলোকে বিচার করি, তাহলে আমরা দেখেন হিন্দুদের জন্য একটা জাতীয় সঙ্গীত রাখতে হবে, মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত, এরকম বহু জাতীয় সঙ্গীতে আমাদেরকে নির্ভরশীল হয়ে যেতে হবে। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, হয়তো আমাদের আলোচকদের ভিন্ন মত থাকতে পারে। আমি আপনি এই বিষয়ে কথা বলবো, দ্বিতীয় পর্বে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। জি, আমি চলে যেতে চাই জনাব মোস্তাফিজুর রহমান, প্লিজ আপনি বলুন। আসসালামু আলাইকুম। প্রফেসর। জি, আমি বলতে চাচ্ছি ভারত তো আমাদের অনেক হুমকি ধামকি সারা জীবনে দিয়ে আসছে। তো বর্তমানে যে আমাদের যে অধিকার আদায়ের যে লক্ষ্যটা ছিল সেটা কিন্তু অধিকার আদায়ের না, এটা লক্ষ্যটা ছিল ভারত বিরোধী আন্দোলন করা একটা। বর্তমানে আমরা এই ভারত বিরোধী আন্দোলনের যখন সফলতা পেয়েছি, ইনশাআল্লাহ আমরা এই ভারতকে রুখে দিতে সক্ষম হব। তারা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করুক, তারা আমাদের সাথে যেভাবেই আসতে থাক, আমরা ইনশাআল্লাহ এটা রুখে দেবো। তবে আমার একটা কথা, যে ভারতে তো বাহাদুরি করছে, ভারতে তো কিছু করছে, তাদেরকে আমাদের মোক্ষম জবাব দেওয়ার সময় একটাই, যে এই মুহূর্তে ভারতীয় পণ্য যা আছে, বাংলাদেশের যে সমস্ত পণ্য আছে, যে সমস্ত পেঁয়াজ ইটিসি আমদানি হয়, এগুলোকে আমরা ইনশাআল্লাহ বয়কট করতে চাই, আমরা দেশের সাধারণ জনগণ। কিন্তু আমি আমার মাথা ধরে না, আপনি বয়কটের প্রশ্ন তো তখন আসে যখন কেউ আপনাকে বিনা মূল্যে দিবে, দান করবে, খয়রাত করবে, তখন আপনি বলবেন যে না আমি নিতে চাই না, আমি আপনার জিনিস নিব না, তখন বয়কটের প্রশ্ন আসে। তাদের কাছে দেখেন, আমি কিনে আছে, তাদের কাছে উচ্চ দরে কিনে আসছেন, এখন সেই কেনার জায়গাটা হয়তো পরিবর্তন করতে পারেন। বয়কটের বিষয়টা তো আমি জানি না এটা কতটুকু যৌক্তিক। দেখেন সাগর আপনি ভাই, যদি আমি যেটা টাকা থাকে আমি আপনি আমেরিকা থেকেও পেঁয়াজ আনতে পারেন, টাকা জি জি আমাদের আমি আছে আপনাকে যেহেতু যেটা বলতে আপনি চাচ্ছি, বিক্রেতা চেঞ্জ করলে হয়। এখন বিক্রেতার জি কাছ জি থেকে যদি আপনি পেঁয়াজ না কিনে, সেই বিক্রেতার চিন্তা সবচেয়ে বেশি যে আমার কাছ থেকে তো একটা বিশাল ক্রেতা হারিয়ে যাচ্ছে। আপনি যখন কোনো দোকানে বসেন, আপনার কোনো ক্রেতা, ভালো ক্রেতা যদি চলে যায় আপনার কাছ থেকে, আপনার খারাপ লাগবে না? তো সেখানে তো চিন্তার বেশি কারণ হলো ভারতের। আপনি বিক্রেতা চেঞ্জ করলে আমাদের জন্য টাকা তো আমাদের আছে, আরো আরো জি ভালো জিনিস কম দামে আরো আনার জন্য যথেষ্ট জায়গা রয়েছে সেখানে। কিন্তু জি আমি বয়কটের আপনাকে যেটা তখন বলতে আসবে চাই, যখন আপনি কেউ উপহার দিবে আপনার, কিন্তু ভারত তো কখনো আমাদের কিছু জিনিস বিনামূল্যে দেয়নি, কম মূল্যও দেয়নি, কখনোই না। এটা তো প্রমাণিত। ধন্যবাদ আপনাকে। জি। জি আমি আপনাকে একটু বলতে চাই একটু সাগর ভাই, যে আমি এই জন্যই বলছি যে ভারতীয় পণ্য আমাদের বয়কট করা প্রয়োজন। ভারত এই মুহূর্তে অনেক গলা উঁচু করে কথা বলছে, তারা তাদের এই মুহূর্তে এটাই মুখ্যম জবাব দেওয়ার একটা মাধ্যম পন্থা আমি মনে করি। জি, ধন্যবাদ। একদম স্পষ্ট। জি, না আমরা বারবার এই যে বয়কট করে করে আমরা একটু বিভ্রান্ত করার চেষ্টাও করি মানুষকে। মাথায় রাখতে হবে আমরা কিন্তু বিনামূল্যে কখনো আনিনি, যে আমাদেরকে দান করছে আর আমরা বয়কট করে তোমাদের জিনিস নিব না, ব্যাপারটা এরকম নয়। আমরা উচ্চ দরে কিনে এনেছি। এখন এই সরকার, আমি মনে করি যে বার্গেন করে ভারত যদি বিক্রি করতে চায়, তাহলে অবশ্যই অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে যদি বিক্রি করে বা বার্গেন করে, যেটা মানে যেটা ন্যায্যতা, আজকে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক হবে, সেটা হলে সেখানে অবশ্যই সবকিছু নিয়ে বার্গেন করার সুযোগ হবে। ধন্যবাদ। জি, আমি চলে যাচ্ছি জনাব আতিকুর রহমান, বলুন। জি সাগর ভাই, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? জি, স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। সাগর ভাই, আমি একটা ওই ওপার বাংলা সেনা নামে একটা এই হিন্দু সংগঠনের একটা ভিডিও দেখলাম। ভিডিওতে এরা বলতেছে বাংলাদেশের 6টা জেলা নিয়ে এরা একটা এই আলাদা রাষ্ট্র মানে হিন্দু রাষ্ট্র করতে চায়। এই কথাটা আসলে কতদূর সঠিক, বা একটা স্বাধীন দেশের বিষয়ে এরা এভাবে বলতে পারে কিনা, একটা সেমিনারে আমি জিনিসটা দেখলাম। আমার প্রশ্ন এটাই আপনার কাছে ছিল আর কি, আপনার কাছে এই প্রশ্নটাই আমার। আর জি আমরা 18 ঊর্ধ্বে যতগুলো বাংলাদেশের জনগণ আছে প্রত্যেককে সেনাবাহিনী ট্রেনিং দেওয়া হোক, এটা জি, আমার দাবি। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। জি, জনাব রবিউল। জনাব রবিউল, বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুম, কি দেখা করছে? না, আপনি ক্যামেরা অন করুন, বলুন। ক্যামেরাটা অন করুন। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, আপনার ক্যামেরা দেখা যাচ্ছে না, প্রশ্নটা করে ফেলুন। হ্যাঁ, একটু জলদি করে প্লিজ। আমি কুমিল্লা জেলা লালমাই উপজেলা থেকে বলছি। হুম আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে বিডিআর বিদ্রোহের পরে বিডিআর নামটাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এখন আমার কথা হচ্ছে যে বিজিবি আর বিএসএফ এই নামটা আমার কাছে খটকা লাগে। বিডিআর করা যায় কিনা, বা বাংলাদেশের যে যুব সমাজ রয়েছে যারা গণ আন্দোলন করেছে বা গণ অভ্যুত্থান করেছে, তাদেরকে সেনা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দেশের জন্য
রিজার্ভ রাখার জন্য আমি প্রস্তাব ওইরকম কিছু বাংলাদেশ সরকার করতে পারে কিনা, করলে বাংলাদেশের জন্য মনে হয় যে বেস্ট হবে আর কি। আর যে জি বিজিবি কে বাংলাদেশের এই জি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানো যাবে না, এটা উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু বিগত দিনে আমরা দেখেছি ভারত আমাদেরকে সীমান্তে ফাঁকির মতো গুলি করে, ফেলানির মতো আমাদেরকে অনেককে এই সীমান্তে কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশ সরকার কোনো প্রতিবাদ করেছে বলে আমার মনে হয় না, আমরা সেটা দেখিনি। জি তারা পতাকা বৈঠকের মাধ্যমে সেটা সমাধা দিয়ে বাংলাদেশের মানুষকে জি আমরা জানি এক এসব 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 আমি ইতিহাসগুলি জানি, আপনি মনে করছেন যে এখন সেটা না করে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ইয়ে তাও প্লিজ। সাগর ভাই আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন। সাগর ভাই, আমার বিষয়টা হচ্ছে, দেখেন আমাদের সীমান্তে আপনারা দেখছেন মনে হয় 5 তারিখ পর্যন্ত 722 বার বৈঠক হয়েছে ভারতের সাথে, সীমান্ত বৈঠক। এবং গত 15 দিনে 5 তারিখ থেকে 15 দিন, এই 15 দিনে 626 বার বৈঠক হয়েছে। কেন? সীমান্তে কিছু একটা ঘটছে। দেখেন, আপনি মণিপুরের দিকে আমাদের একটু দৃষ্টি দিতে হবে। মণিপুরে হিন্দু মারা যাচ্ছে, নরেন্দ্র মোদীর মুখে কেন তালা? ওখানে তো মুসলমান মারা যাচ্ছে না, ওখানে তো হিন্দু মারা যাচ্ছে। ওখানের হিন্দু নিয়ে তার কোনো আফসোস নাই। দেখেন সাগর ভাই, আপনি ভারতের হুমকিরে আপনি ইগনোর করতে পারবেন। আমরাও জানি ভারত আক্রমণ করতে পারে না, কারণ সেনাবাহিনীর এখানে একজন কর্মকর্তা আছেন, তিনি পাকিস্তান, চীন ওই সাইডের সেনা অফিসার বাদ দিয়ে 1:3 সেনাবাহিনী থাকতে হয়, সেটা ভারতের নাই। অতএব ভারত এখানে ওই আক্রমণ করতে যাবে না। কিন্তু একটা কাজ করবে ভাই, সেটা হচ্ছে আমরাও কনফার্ম, সেটা হচ্ছে সে ফলস ফ্ল্যাগ অপারেশন করবে, যেমন পাকিস্তানে করছে, নেপালে করছে। এটা করার কারণ আছে, এটা করে সে রাজনৈতিক বেনিফিট নেবে। কারণ এখন তার যে হিন্দুত্ববাদ, এই হিন্দুত্ববাদটা এখন চুপসে গেছে। এই হিন্দুত্ববাদকে উস্কে দেওয়ার জন্য সে ফলস ফ্ল্যাগ অপারেশন করবে, এটা সবাই জানে ভাই। এটা সে ফলস ফ্ল্যাগ অপারেশন করবে। এখন আমাদের কি করণীয়? আমাদের, আমরা, আপনাদের খুব ভালো করে জানেন, আপনি দেখেন আমাদের যে আনসার বাহিনীর মধ্যে একটা কু করার চেষ্টা করা হচ্ছিল বারবার, আনসার বাহিনীকে দুর্বল করার জন্য। এর পিছনে কাহিনী হচ্ছে ওই ফ্ল্যাগ, ফলস ফ্ল্যাগ অপারেশন। আনসার বাহিনীকে আরো শক্তিশালী করার জন্য আমরা দৃঢ়ভাবে রিকোয়েস্ট জানাচ্ছি আমাদের সেনা কর্মকর্তাদের কাছে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমাদের যারা তরুণ সমাজ আছেন, তরুণ সমাজের যারা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী আছেন, তাদেরকে অ্যাটলিস্ট 2 সপ্তাহ হলেও সেনা অফিসার, এসব 1200 সেনা অফিসার অবসরে দেওয়া হয়েছে, জোর করে 1200 সেনা অফিসারকে অবসরে দেওয়া হয়েছে। এই 1200 সেনা অফিসারকে কাজে লাগানোর জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করছি। যারা 1200 সেনা অফিসারকে আপনি, আমাদের যেই ছোট ছোট ভাই বোন আছে তাদেরকে ট্রেনিং দেন, এগুলা নিয়ে ভাই একটু কাজ করেন। আর জাতীয় সঙ্গীতের বিষয়ে ভাই, আমি একটা সেকেন্ডে শেষ করছি। জাতীয় সঙ্গীত আমরা চেঞ্জের পক্ষে। কি জন্য? এখানে ধর্মীয় কোনো বিষয় না ভাই। আমার জাতীয় সঙ্গীতে আমার বাংলাদেশের নাম একবারও কোথাও উল্লেখ নাই। আর যদি আপনি বলেন যে আমার সোনার বাংলা, তা আমরা আগে নবাবী বাংলা প্রতিষ্ঠা করি, তারপরে আমরা ভারত সবাই মিলে গাবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যদি রাজি থাকেন তাহলে এই এই জাতীয় সঙ্গীত আমরা মানবো। আর যদি না হয় তাহলে আমার বাংলাদেশ শব্দটা জাতীয় সঙ্গীতে অবশ্যই রাখতে হবে। থ্যাংক ইউ। আমাকে ধরো এই যে 91967, আপনি বলুন, আপনার নাম কি জানি না, আপনি এটা দিয়ে এসছেন। হ্যাঁ, আমার একটা বক্তব্য বলছিলাম ইন্দোনেশিয়ার সঙ্গে মিলিটারি টাইপ কেমন কি আছে, এটা একটু যদি বলতেন, কারণ এটা তো ইন্দোনেশিয়া বুঝিনি কথাটা। স্ট্র্যাটেজিক ভালো। কি কি ইন্দোনেশিয়া আপনার কথা ইন্দোনেশিয়ার সঙ্গে মিলিটারি টাইপ কেমন আছে? ইন্দোনেশিয়ার সঙ্গে মিলিটারি টাইপ কেমন আছে? ইন্দোনেশিয়ার সাথে মিলিটারি টাইস কেমন আছে, মানে সাগর ভাই উনি প্রশ্ন করতে চাচ্ছেন যে ইন্দোনেশিয়ার সাথে আমাদের সামরিক টাই আপটা কেমন আছে বা সম্পর্ক কেমন। সেটা বুঝতে পেরেছি, কিন্তু এটা প্রাসঙ্গিক কিনা। না, এটা এটা আরেকটা দেশের সামরিক বাহিনীর সাথে যেরকম একটা সুসম্পর্ক থাকার কথা, কিছু আদান প্রদান থাকে, কিছু ভিজিট থাকে, এ ধরনের সুসম্পর্ক বজায় আছে। বাট স্ট্র্যাটেজিক্যালি আমাদের সাথে ওদের এমন কোনো মানে সম্পর্ক বা কোনো কিছু আন্তর্জাতিকভাবে যেটাকে মানে রক্ষা করা দরকার ওভাবে ওরকম নাই। বাট এটা সুসম্পর্ক বজায় আছে, এটা সবসময় আছে। ধন্যবাদ আপনাকে, আপনার জনাব ফারুক হাসান। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে ভালো লাগলে শেয়ার করবেন। আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি, যে জাতীয় সঙ্গীতের ব্যাপারটি এসছে। জাতীয় সঙ্গীতের আসলে এই মুহূর্তে প্রয়োজন কতটুকু এবং এটির যৌক্তিকতা নিয়ে হয়তো অনেক অখিবিপক্ষ মত থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে আসলে এটি নিয়ে
সরকারের সময় দেওয়া বা এ নিয়ে বিশ্লেষণ করার সময় কি এটা কি না, অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছে। আমার কাছে কি মনে হয় ফারুক হাসান? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি আসলে যে বাক্যটি দিয়ে শুরু করতে চাই যে মানে সৃষ্টিকর্তার যে ধর্মীয় বাণী বা ঐশী বাণী বা পবিত্র ধর্মগ্রন্থ, এগুলো বাদ দিয়ে মানে বাকি সবকিছু যেগুলো মানুষ কর্তৃক সৃষ্টি বা মানুষ কর্তৃক আসলে আপনার তৈরিকৃত বা বানানো, সেসব কিছু আসলে পরিবর্তন করা যায় বা পরিবর্তন করা যেতে পারে। এটি নিয়ে আসলে খুব একটা ডিবেট বা বিতর্কের জায়গা বা সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটি বিপ্লবোত্তর বাংলাদেশ নতুন করে আমরা শুরু করেছি এবং দেশকে আমরা একটি যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি দ্বিতীয়বার। তো এরকম একটি সময়ে যেখানে আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন, রিফর্ম প্রয়োজন, পুনর্গঠন প্রয়োজন। তো সেই জায়গায় আসলে জাতীয় সঙ্গীতের মতো একটা বিষয় কেন সামনে আসলে আনা হলো, এটি আমার কাছে মানে এক প্রকার একটা রহস্য মনে হচ্ছে। আর একটা বিষয় দেখেন, যে জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই, এটা আসলে কে বলেছে? কোন রাজনৈতিক দল, কোন সংগঠন, কোন প্রতিষ্ঠান না। এরকম কোন রাজনৈতিক দল, কোন প্রতিষ্ঠান, সংগঠন কেউ কিন্তু এই দাবিটা তোলে নাই। এই দাবিটি একজন ব্যক্তি তুলেছেন, যে ব্যক্তিটি কোন রাজনৈতিক দলের সক্রিয় কোন সদস্য কিংবা রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী নন, একজন ব্যক্তি। এখন আপনি সাগর ভাই, আপনি ব্যক্তি হিসাবে অনেক কথাই বলতে পারেন, আমি ফারুক হাসান ব্যক্তি হিসেবে অনেক কথাই বলতে পারি, XYZ হোয়াট এভার, ব্যক্তি হিসেবে অনেকে অনেক কথাই বলতে পারি। তো একজন ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে অনেক কিছু বলতে পারে, তার মানে সেটা বাস্তবায়ন হয়ে যাবে, বাস্তবায়ন করবে, বিষয়টা এমন নয়। তো সেই জায়গায় আমরা মনে করি দেশের মানুষ কথা এই বলছে, জিনিসটি বেশ সরব হ্যাঁ। সোশ্যাল মিডিয়া, মানে অন্যান্য এখন গুরুত্বপূর্ণ আমি যেটি মনে করি বা এটি আমাদের কাছে পরিষ্কার, যে এই বিষয়টিকে একটা রাজনীতিকীকরণ করার চেষ্টা করা হচ্ছে এবং এটাকে একটা পলিটিসাইজ করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু যে ব্যক্তিটি মানে এই বক্তব্যটি দিয়েছেন, তিনি ব্রিগেডিয়ার আমান আজমি, প্রায় অনেক দিন বছরের পর বছর এই জালিম সরকারের আয়নাঘরে বন্দী ছিলেন। সেই ব্রিগেডিয়ার আমান আজমি তিনি জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে। তো তিনি বের হওয়ার পরে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি অনেক কথাই বলেছেন, সংবিধান পরিবর্তন করতে হবে, আর অনেক কিছু পরিবর্তন আনার কথা বলেছেন। সেই জায়গায় তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথাও বলেছেন। তো একজন ব্যক্তি এই অভিযোগটি তুলেছেন বা এই প্রস্তাব দিয়েছেন বা এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। তো একজন ব্যক্তি তো ভাই মানে অনেক কিছু না, বা একজন ব্যক্তি তো একটা সামষ্টিক জনগোষ্ঠী তো করে না। আজকে মানে একটু আপনি এই বিষয়টি নিয়ে কেন আজকে মানে এত বাড়াবাড়ি করছেন, নাচানাচি করছেন, বা এই জিনিসটাকে নিয়ে এত কেন তুলকালাম কাণ্ড ঘটালেন? এখানেই তো আমাদের রহস্যটা। রাইট। এবং আমার সাংগঠনিকভাবে জামাত জি, ইসলাম মনে হয় যতটুকু আজকে বলেছে যে এই আমাদের মূল বক্তব্য জনাব আমান আজমির সম্পূর্ণ ব্যক্তিগত, এটা জামাত ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, এমনটা কিন্তু আজকে জামাত ইসলাম বলেছে, তারা আজকে ফেলে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অফকোর্স জামাত ইসলাম তো এটাই বলবে, অফকোর্স। জি, তো সেক্ষেত্রে জামাত ইসলাম তো বলবেই, উনি উনি এ ধরনের মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন। আর একটা বিষয় সাগর ভাই, দেখেন পৃথিবীর অনেক দেশ কিন্তু আপনার জাতীয় সঙ্গীত বলেন, সংবিধান বলেন, অনেক কিছু পরিবর্তন নিয়ে আসছে। জাতীয় সঙ্গীত প্রায় অনেক সভ্য দেশ, যেমন জার্মানি, অস্ট্রেলিয়া সহ আমি প্রায় এখানে 8-10টা দেশের তালিকা দেখতে পাচ্ছি গুগলে, অনেক দেশ পরিবর্তন নিয়ে আসছে। তো এটা তো মানে আল্লাহর কোনো বাণী না বা সৃষ্টিকর্তার কোনো ঐশী বাণী না যেটা পরিবর্তন করা যাবে না ভাই। কিন্তু এটা নিয়ে কেন রাজনীতি হচ্ছে? বিকজ এটা নিয়ে আওয়ামী লীগের দোসররা এবং কি আমি মনে করি জামাত ইসলামের মানে কাউন্টার পার্ট যারা, বা তারাও এটাকে নিয়ে এক ধরনের একটা আলোচনা মানে করার চেষ্টা করছেন। আমার মনে হয় এটা এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু না। আবার একই সাথে ব্রিগেডিয়ার আমান আজমি এই মুহূর্তে এই ধরনের বক্তব্য দেওয়া তার জন্য আসলে সমীচীন হয় নাই। দেখেন, দেশে অনেক কিছু করার রয়েছে, অনেক কিছু করতে হবে আমাদের ভাই। আপনি কেন হুট করে মানে জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় প্রতীক, এই বিষয়গুলো নিয়ে কেন এখন নিয়ে আসবেন? এগুলো আসলে এই মুহূর্তে আমাদের ম্যাটার না, এগুলো আমাদের মাথা ব্যথার বিষয় না। আপনারা এই ধরনের একটা ম্যাটার মানে সামনে এনে আমি মনে করি আওয়ামী লীগকে বা আমাদের পরাজিত শক্তিকে মানে আমাদের এই সময়ে ব্যস্ত রাখার একটা সুযোগ করে দিয়েছেন, কিংবা আমাদেরকে বিপদে ফেলার জন্য তারা তো 24 ঘন্টা কাজ করে যাচ্ছে আমাদেরকে নিয়ে, 24 ঘন্টা 24 আওয়ার্স তারা তাদের কনস্পিরেসি ষড়যন্ত্র আমাদের ঘায়েল করার জন্য, আমাদেরকে বিপদে ফেলার জন্য তারা কিন্তু তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই জায়গায় আমি আপনি এমন কোনো বক্তব্য দিব না, কথা বলবো না যেই সুযোগ নিয়ে তারা আমাদেরকে বিপদে ফেলার ধরেন যে আরো
মানে তাদের জন্য সহজ হয়ে যায়, আমাদেরকে ঘায়েল করার জন্য তাদের অনেকগুলো দরজা খুলে যায়। এ ধরনের বক্তব্য দেওয়া আমি মনে করি কোনোভাবে সমীচীন নয়, এবং এটা আসলে ব্রিগেডিয়ার আমিন আজমির আসলে উচিত হয় নাই। এটি আসলে কোনোভাবে কাম্য নয় এ ধরনের বক্তব্য এই মুহূর্তে নিয়ে আসার। ভবিষ্যতে অনেক কিছু ঘটবে, আমরা সামষ্টিক জায়গা থেকে এই ধরনের ধরেন যে চিন্তা ভাবনা করে ভবিষ্যতে, এই যেমন আমরা মুহূর্তে বলছি যেটা স্পষ্ট করে আমাদের করণীয় সংবিধান সেটা করা উচিত, এবং আপনি মনে করেন যে সরকারকে অন্যান্য বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নজর দেওয়া উচিত, কিন্তু এই মুহূর্তে জাতীয় সঙ্গীত বা অন্যান্য অফকোর্স এই মুহূর্তে আমাদের জাতীয় সঙ্গীত হেডেক না, এই মুহূর্তে আমাদের জাতীয় সঙ্গীত হেডেক না, বা এটা এই মুহূর্তে ম্যাটার না। এটা সাবজেক্ট ম্যাটারে থাকলে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারতাম বা বলতাম। আসলে বাংলাদেশকে রিফর্ম করা, বাংলাদেশকে পুনর্গঠন করা অনেক বিষয় আমাদের সামনে পড়ে আছে, এবং আমাদের সামনে আরেকটি মহা বিপদ অপেক্ষা করছে, যে আওয়ামী লীগ এবং পরাজিত শক্তি, আওয়ামী লীগের পৃষ্ঠপোষক যারা আওয়ামী লীগকে এতদিন ক্ষমতায় রেখেছিল ভারত, তারা 24 আওয়ার্স এই দেশকে মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে নানাভাবে। তো সেই জায়গায় তাদেরকে একদিকে আমাদের প্রোটেক্ট করতে হচ্ছে, রেজিস্ট মানে করতে হচ্ছে, আরেকদিকে আমাদের দেশ পুনর্গঠন করতে হচ্ছে। তার মানে এই মুহূর্তে প্যারালালি যদি আমি চিন্তা করি, আমাদের দুটো কাজ দুই দিকে, একদিকে তাদেরকে আটকানো, তাদেরকে সামাল দেওয়া, তাদেরকে প্রোটেক্ট করা, আরেকদিকে আমাদের দেশকে পুনর্গঠন করা। কারণ এই দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটি অর্গানাইজেশনকে, প্রত্যেকটি অর্গানকে তারা একবারে মানে ধ্বংস করে দিয়েছে, ভেনিশ করে দিয়েছে। এগুলো আমাদের রিফর্ম করতে হচ্ছে। তার মানে আমাদের দুটো কাজ দুই দিক দিয়ে আমাদের করতে হচ্ছে। আমাদের উপর চাপ অনেক 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 বেশি, অনেক বেশি চাপ। এই মুহূর্তে আপনি যদি বাড়তি আরেকটা চাপ আমাদের মাথার উপরে এনে দাঁড় করান, তাহলে আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যে স্ট্রেসের জায়গাটা আসলে কতটা আমাদের উপরে বেড়ে যায়। এটা বুঝতে হবে ভাই। এটা ধন্যবাদ। শুধু আমি ব্রিগেডিয়ার আমার না, এটা জামাত ইসলাম, বিএনপি তাদেরকেও বলতে চাই। এই যে যেমন ধরেন জামাতের কোন একটি বক্তব্য নিয়ে বিএনপি মানে একবারে ব্যাপকভাবে সমালোচনা করে বা তুলকালাম কাণ্ড করে, আবার বিএনপির কোন নেতার বক্তব্য নিয়ে জামাতের নেতাকর্মীরা তারা একবারে ধরেন যে তাদেরকে ধরাশায়ী করে দেয়। এই ধরনের একটা অবস্থা, এটারও আমি তীব্র বিরোধিতা করি এবং সমালোচনা করি। দেখুন, আমরা এখনো বিপদমুক্ত নই, আমাদের সামনে দিনের পর দিন কিন্তু আমাদের বিপদ অপেক্ষা করছে এবং আসছে। এই জায়গায় আমাদের এখনো সুদৃঢ় একটা ঐক্য, একটা বন্ডিং আমাদের বজায় রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয়। হ্যাঁ, যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে করবেন না তখন যদি আপনি এককভাবে নির্বাচন করেন, তাহলে বা আপনার প্রতিনিধি থাকবেন, তার বিরুদ্ধে আপনি বক্তব্য দেন, কথা বলেন, হোয়াট এভার। কিন্তু এই মুহূর্তে তো নির্বাচনী কোনো শিডিউল ঘোষণা হয় নাই, বা নির্বাচন কালকেই হয়ে যাচ্ছে বা 1 মাস পরে হয়ে যাচ্ছে, বিষয়টি তেমন নয়। তার মানে এখন আমরা বিপদের মধ্যে রয়েছি, সমস্যার মধ্যে রয়েছি। তো এমন একটি ঝুঁকিপূর্ণ সময়ে যদি আমরা নিজেদের ভিতরে ডিভাইডেশন, বিভাজন সৃষ্টি করি, তাহলে আমাদের পরাজিত শক্তি, আমাদের মানে যারা মানে আমাদের মূল মানে আমাদের শত্রু যাদেরকে আমরা মনে করি, তারা তো সুযোগ নিবে। তারা তো প্রতিনিয়ত চেষ্টা করছে যে এদেশে কিভাবে আওয়ামী লীগের রাজনীতি পুনর্গঠন করা যায়, কিভাবে আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়া যায়, 24টি ঘন্টা চেষ্টা করছে। তো এই জায়গায় আওয়ামী লীগের সেই মানে ভীষণ মিশন বলেন বা ষড়যন্ত্র বলেন, যেটাই বলেন, এটা বাস্তবায়ন সহজ হয়ে যাবে যদি আমরা এই সুযোগটা তৈরি করে দিই। সেই জায়গায় বিএনপি, জামাত ইসলাম সকলকে সংযতভাবে কথা বলার আহ্বান জানাচ্ছি। আমরা চাই আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের জায়গা থেকে আমাদের যে প্যারালাল একটা ঐক্য ছিল, এটা আমরা ধরে রাখছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে তো প্রিয় দর্শক, ফারুক হাসানের কথার সাথে আপনারা একমত কিনা আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা কমেন্টে লিখবেন আপনাদের মতামত। প্লিজ একটি বিষয় নিয়ে আপনার কাছে শুনতে চাই। জি সাগর ভাই, আমি শুধু এক কথাই বলবো যে অপ্রয়োজনীয় আলোচনা আমরা যত কম করব, যত কম বলবো, ততই ভালো। দেখেন, মুক্তিযুদ্ধ এবং জাতীয় সঙ্গীত এটা একটা মীমাংসিত বিষয়, সুতরাং এটা নিয়ে আমার মনে হয় যে খুব বেশি কথা বলা, ভয়েস ক্রিয়েট করা এই সময় আমাদের দরকার নেই। এক কথায় যদি আপনি বলতে চান যে একটা মীমাংসিত বিষয় নিয়ে অপ্রয়োজনীয় কোনো কথা, আমাদের কোনো ডিবেট, কোনো তর্কের কোনো প্রয়োজন নেই। এটা রয়ের এজেন্টরা বিভিন্ন সময় বিভিন্ন মানে আলোচনা আমাদের সামনে এনে দিবে, তারা আমাদের মানে দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এজন্য যেটা অপ্রয়োজনীয় সেটাকে যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। তো এটা একটা মানে মীমাংসিত বিষয়, মুক্তিযুদ্ধ এবং জাতীয় সঙ্গীত। তো এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করার বিষয় না। দেখেন, যেটা নিয়ে কথা বলবো, সময় নষ্ট করবো, সেটা হচ্ছে কি, বাংলাদেশ পুলিশ বলেন, বাংলাদেশে আমলা, প্রশাসন, সেক্রেটারি অর্থাৎ সচিবালয়ে আমাদের যোগ্য এবং দেশপ্রেমিক শত শত কর্মকর্তা আছে। তাদেরকে তাদের যোগ্য স্থানে বসানো, এটা হচ্ছে আমাদের এই সরকারের 1 নাম্বার কাজ। দেখেন, বাংলাদেশ পুলিশকে যদি আপনি ঢেলে সাজাতে হন, তাহলে হাসিনা সরকার যাদেরকে পদায়ন করেছে, তো এই মুহূর্তে সেই বিতর্কিত নামগুলো বাদ দিয়ে আমরা নতুন করে বাংলাদেশ পুলিশকে ঢেলে সাজাতে জনগণের বন্ধু করে। আজকে একটা বিষয় দেখেন, আমি যেটা আজকে শুনেছি সেটা হচ্ছে এই এসবির যে এডিশনাল আইজিপি ছিলেন তিনি এবং আমাদের এই AKM শহীদুর রহমান স্যার, ডিজি র্যাব,
এই দুইজনকে চুক্তিভিত্তিক মানে নিয়োগ করার জন্য আবার মন্ত্রণালয়ে ফাইলটা পাঠিয়েছে। তো কেন, মানে হাসিনা সরকারের দুইজন পুলিশকে চুক্তিভিত্তিক কেন নিয়োগ দিতে হবে? আমার দেশে তো দেশপ্রেমিক পুলিশের অভাব নাই। তো এই কাজগুলো আমাদের ইন্টেনশনালি আমাদের মানে ভিন্ন আলোচনা করা হচ্ছে, একদিক থেকে অপ্রয়োজনীয় আলোচনা করছি আমরা, কিন্তু মূল কাজটা আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো এই কাকে এই কাকে বিষয়গুলো কাকে কাকে নিয়োগ দিয়েছে, হ্যাঁ এই খবরটি আমার কাছেও এসছে। নিয়োগ দিয়ে নাই, আমি বলছি শহীদুর রহমান। হুম। ফাইলটা পাঠানো হয়েছে, মানে দুইজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইলটা পাঠানো হয়েছে। র্যাবের ডিজি AKM শহীদুর রহমান এবং শাহ আলম এডিশনাল IGP, উনি হচ্ছে আপনার এসবি। তো উনাদেরকে উনাদের চাকরির মানে এই এই 30/10/2024 হচ্ছে শেষ হয়ে যাবে। তাদেরকে কেন আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে? বাংলাদেশ পুলিশে কি আর কোনো কর্মকর্তা নেই? তো এই বিষয়গুলো আমাদের, আমি মনে করি যে চুক্তিভিত্তিক সবাইকে নিয়োগ তো আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো এমন কোনো অভিযোগ আছে কিনা যে যে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না? তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তিনি হাসিনা সরকারের সময় র্যাবের ডিজি ছিল। তিনাকে আমি কেন চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে? আমার পুলিশের এটা হলে তো আমার দেশপ্রেমিক পুলিশরা তো ক্ষুব্ধ হবে। এটা তো পুলিশের মধ্যে মানে এই আপনার মতানৈক্য তৈরি হয়ে যাবে, পুলিশের মধ্যে বিভাজন তৈরি হয়ে যাবে, ঐক্যবদ্ধ পুলিশ থাকবে না। তো এই জিনিসগুলো, এটা যদিও মনে হয় যে দুইজন ব্যক্তি, কিন্তু আসলে এটা দুইজন ব্যক্তি না। সুতরাং এই জিনিসগুলো আমাদের করা যাবে না। রিপিট কেন করতে হবে? আমার তো দেশপ্রেমিক পুলিশ অফিসার অনেক আছে, সেখান থেকে একজনকে করে দিলেই তো হয়। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের এই বিপ্লবী সরকারকে দেখতে হবে। এবং ডক্টর ইউনূস স্যারকে আমি শুধু আপনার এই শোর মাধ্যমে একটা কথা বলবো, যে ডক্টর ইউনূস স্যারের আশেপাশে যারা আছেন বা তিনার মাথায় কাঁঠাল ভেঙে অনেকেই খাওয়ার সুযোগ সৃষ্টি করবে, যে হ্যাঁ আমরা যা করেছি এটা তো ডক্টর ইউনূস স্যার করেছে, তিনার সরকার করেছে। তো এই বিষয়গুলোকে উনাকে চোখ কান খোলা রাখতে হবে। উনি আমি যতটুকু জানি উনি সব বিষয়ে কনসার্ন হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারপরও সব সময় একটা সুবিধাবাদী গোষ্ঠী থাকে। তো সেই সুবিধাবাদী গোষ্ঠী এই সরকারেরও আশেপাশে আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তাদের চক্রান্ত থেকে কতটুকু আমাদের প্রধান উপদেষ্টা কাটিয়ে উঠতে পারবে, দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারবে, এই ব্লকগুলো ভাঙতে হবে। এই ব্লকগুলো ভেঙে সত্যিকারের একটা জনপ্রশাসন, সত্যিকারের একটা দেশপ্রেমিক পুলিশ, সত্যিকারের একটা বিপ্লবী সরকার, এগুলোকে স্পষ্ট করতে হবে। যতদিন পর্যন্ত আপনি যে কথাটা উঠেছেন, অবশ্যই আমরাও এই বিষয়টা নিয়ে যোগাযোগ করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও যোগাযোগ করবো, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও যোগাযোগ করে এই তথ্যটা পাঠানোর চেষ্টা করব। আপনার কাছে কি মনে হয়, এই ধরনের পদায়নগুলি কি কোনো স্বার্থের মাধ্যমে কি দেওয়া হচ্ছে, যেগুলি দেওয়া উচিত নয় এমন? ডেফিনেটলি এই ধরনের পদায়নগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি। এই ধরনের ফাইলগুলো যেই মন্ত্রণালয় অথবা যেই সচিবের কাছে যাক না কেন, যেই উপদেষ্টা এগুলো করুক না কেন, এগুলো আমাদের এই বিপ্লবের সাথে সাংঘর্ষিক। কারণ আমাদের এই গণহত্যার সময় যারা দায়িত্ব ছিলেন তাদের অবসরের সীমা বাড়িয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে, এটাকে আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এবং এটা আমরা রিপিট চাই না। বরং চেষ্টায় বাধ্যতামূলক অবসর দেওয়া হোক, চাকরি থেকে বরখাস্ত করা হবে যারা অপরাধের সাথে ছিল। তো দায়িত্বে যিনি ছিলেন, তিনি কি র্যাবে যে গুলি করেছেন, র্যাবের এডিজি ছিল না সেখানে? তিনাকে আবার চুক্তিভিত্তিক কেন আমাকে নিয়োগ দিতে হবে? পুলিশের যে কর্মকর্তা কর্মচারীরা মানে দায়িত্বে ছিলেন তাদেরকে আবার কেন পদোন্নতি দেওয়া হবে? বা মনে করেন এই চুক্তিভিত্তিক নিয়োগ, বিশেষ করে এই সরকার চুক্তিভিত্তিক নিয়োগ কোনোভাবেই যাওয়া যাবে না। বিশেষ করে প্রশাসন এবং আমলাদের মধ্য থেকে পুলিশের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগকে আমাদের এই বিপ্লবীর সাথে সরাসরি সাংঘর্ষিক আমি মনে করব। কারণ তিনারা দায়িত্বে ছিলেন। হ্যাঁ, তিনি হয়তো গুলি করে নাই, কিন্তু তার অধীনস্থরা তো করেছে। তো এই দায়িত্বগুলো থেকে তাদেরকে সরাতে হবে। আওয়ামী ব্লাড যতক্ষণ পর্যন্ত না সরিয়ে সরকার, ধরেন আমি এখন এই ঘরের দায়িত্ব নিয়েছি, এখন এই ঘরকে সুন্দরভাবে সাজিয়ে আমি থাকার জন্য তো আমাকে সাজাতে হবে, তা না হলে তো আমি থাকতে পারবো না। তো এই সরকারকেও, এই সরকার প্রশাসনকে জনবান্ধব করার জন্য, চালানোর জন্য এই প্রশাসনকে সাজাতে হবে, ঢেলে সাজাতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। যখন আমার একটা দেশপ্রেমিক প্রশাসন হবে, আমার আনুগত্যে একটা প্রশাসন, তখনই আমি কাজ করতে পারবো। আদারওয়াইজ তো ডিস্টার্বিং পিপল যদি থাকে প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে, তাহলে তো সরকার কাজ করতে পারবে না। আমাদের বিপ্লবের যে মহান উদ্দেশ্য সেটা তো মানে বিপলে চলে যাবে। এগুলো ইন্টেনশনালি একটা গোষ্ঠী করাচ্ছে। ধন্যবাদ। আমরা অবশ্যই আপনি যে কথাটি বললেন খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনাদের সহায়তা অনেক প্রয়োজন, যেন আসলে কোনো ভুল মানুষ যেন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আবার কোনো পরিস্থিতি ঘোলাটে করা বা পরিস্থিতি নষ্ট। এক কথায় যদি আমি একটা কথা বলি সাগর ভাই, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা জায়গায় ব্যক্তিগতভাবে নিজে গিয়ে ধরতে পারবে না কোথায় দুর্নীতি হচ্ছে। জনগণ ছাত্র এবং জনতা অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে। যেখানে দুর্নীতি,
যেখানে এই স্বৈরাচারের প্রেতাত্মারা আবার পুনর্জীবিত হওয়ার চেষ্টা করবে, জনগণ স্বেচ্ছায় সেখান থেকে প্রতিবাদ করতে হবে। এটা জনগণ করতে হবে, না হলে এই সরকার এবং আমাদের এই বিপ্লব সফল হবে কিনা সেটা আমি জানি না। জনগণ যদি এই সরকারের পাশে না থাকে, মানে থাকা মানে অতন্ত্র পরের মতো থাকতে হবে, আছে সেটা না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলতে পারবে না কোন মন্ত্রণালয় কোন পাইলে Right. কোথায় দুর্নীতি হচ্ছে, কিন্তু সেখানে লোক বলতে মানে পারবে। জনগণকেই আসলে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সেটা আপনি বলতে চাচ্ছেন। এবং আমাদের দেশপ্রেমিক অফিসাররা, দেশপ্রেমিক আমলারা, তারাও স্ব জায়গা থেকে বলতে পারবে যে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে। যে সেক্টরে আছে সেই সেক্টর নিয়ে কথা বলুক। এটা হচ্ছে এখন উন্মুক্ত হয়ে গেছে, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, সোশ্যাল মিডিয়াতে এসে লাইভ করা, আর তো কোনো ভয় নেই। সুতরাং এই জিনিসগুলো করতে হবে যদি আমরা নিজেকে দেশপ্রেমিক মনে করি, বিপ্লবী সরকারের অংশ মনে করি। এগুলো ইন্টেনশনালি সবাইকে করতে হবে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের মতামত খুব জরুরি, আপনার মতামত জানাবেন। ব্যারিস্টার ফারাহ খান, প্লিজ। ধন্যবাদ আবারও আপনাকে আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। তো জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাটি এখন উঠছে, যেটি আসলে আপনিও জিজ্ঞাসা করছেন, এই বিষয়টি নিয়ে আসলে আমি কোনো কথা বলতেই নারাজ, কারণ আমি মনে করি এটা কোনো ইস্যুই না আসলে কথা বলার। কারণ এখন স্বাধীনতার 53 বছর পরেও আমরা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য আমরা ছুটছি, আমাদের রক্ত দিতে হচ্ছে, এতগুলো তাজা প্রাণ গেছে এবং এই দেশে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা আছে। আপনি যদি গত 16 বছরের কথা চিন্তা করে থাকেন, তাহলে আপনি দেখবেন প্রতিটা সেক্টর আমাদের নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের প্রতিটা সেক্টর, প্রতিটা জায়গায় দুর্নীতি, করাপশন, মানে স্বজনপ্রীতি সবকিছু দিয়ে একদম ভরে গেছে। সো এর পরে যদি আমরা এখন এই জিনিসগুলোকে আগে আমাদের সলভ করতে হবে। আমাদের অনেক ইম্পর্টেন্ট ইস্যু আছে যেগুলোতে আমাদের ফোকাস করতে হবে, কিন্তু আমরা আর তার থেকে বড় কথা হচ্ছে জাতীয় সঙ্গীতের কথা অনেকে এখানেও যারা বলেছেন, অনেকের বলা বা অনেকের দেখা, অনেকের শোনার সাথে আমার কিন্তু দেখা শোনা জাতীয় সঙ্গীতটাকে নিয়ে একটু ভিন্নতা আছে। কারণ আপনি জানেন, অনেকেই আপনার এখানে যারা আছে ওনারাও অনেকেই জানে এখানে, যে আমার চাচা কিন্তু সিরাজুল আলম খান দাদা। সো উনার থেকে কিন্তু, উনি আমার মেজো চাচা, সো উনার থেকে কিন্তু আমি এই আমাদের জাতীয় সঙ্গীত বলেন বা আমাদের পতাকা বলেন, আমাদের স্বাধীনতার ইতিহাস বলেন, এ সম্পর্কে কিন্তু আমি অনেক সময় অনেক কথা শুনেছি। অনেক কথা যে আমি শুনেছি তার মধ্যে থেকে কিন্তু আমি জানি যে আমাদের জাতীয় সঙ্গীতটা কিভাবে করে আমাদের এই মুক্তিযুদ্ধের সাথে জাতীয় সঙ্গীতটা আসলে ওতপ্রোতভাবে জড়িত। এখন অনেকে আমরা জানি না যারা, তারা এটাকে বলতে পারি এখানে বাংলাদেশ নেই, এটা নেই, এটার মধ্যে ধর্মের রিফ্লেকশন নেই। এখানে একজন বলছিল এরকম একটি কথা। সো এরকম আমরা এখানে নানাবিধ কথা আমরা বলতে পারি, কিন্তু এই জাতীয় সঙ্গীতটা কিন্তু শুধুমাত্র একটি গান না। এই জাতীয় সঙ্গীতটা কিন্তু আমাদের 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে, সে মুক্তিযোদ্ধা, বাংলাদেশ এবং জাতীয় সঙ্গীত, তারা একে অপরের পরিপূরক। সো আপনি একজনকে বাদ দিতে পারবেন না আরেকজনের থেকে। সো এই জিনিসটা, এবং এই জিনিসটা মীমাংসিত, এই জিনিসটা ছাত্র জনতার মধ্য থেকে তখন এসেছিল। এবং শুধু তাই না, আপনি যদি আপনি হয়তো জানেন যে আমাদের 3রা মার্চে যখন কিনা ইশতেহার পাঠ করা হয়েছে, তখন কিন্তু জাতীয় সঙ্গীতের এই কথাটা তখন বলা ছিল। তারপরে আবার সেখানে শেখ মুজিবুর রহমান, উনিও সেটা জানতেন, উনিও সেটা অ্যাপ্রুভ করে গেছেন। অনেকে বলে এটা ওনার করা, দ্যাট ইজ নট রাইট, দ্যাট ইজ নট কারেক্ট। এটা একটা ইনকারেক্ট ভার্সন আমাদেরকে বলা হয়, আমাদেরকে দেওয়া হয় জাতীয় সঙ্গীতটাকে বিভ্রান্ত করার জন্য, উইচ ইজ নট কারেক্ট। এবং এখানে আরেকটা জিনিসও আপনি হয়তো জানবেন যে আমাদের যখন কিনা 17ই এপ্রিল, আমাদের যখন মুজিবনগর সরকার যখন কিনা প্রথম ওনারা যখন ওথ নেয়, তখনও কিন্তু এই জাতীয় সঙ্গীতটাই কিন্তু ওনারা বাজিয়েছিল। সো এটা কিন্তু মানে দীর্ঘদিন থেকে এভাবে করে আসছে। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার দরকার নেই। এবং আমিও মনে করি একইভাবে, সেটি হচ্ছে গিয়ে এটি একটি ব্যক্তির মত, একটি ব্যক্তি ওনার একটি মত দিতে পারে। এবং এই কারণেই তো আমরা স্বাধীন হয়েছিলাম না, যে আমাদের যেন গণতন্ত্র ফিরে আসে, আমরা যেন আমাদের কথাগুলো বলতে পারি। 1971 সালে কিন্তু আমরা এই কারণে যুদ্ধ করেছিলাম। এবং ঠিক একইভাবে 2024-এ আমাদের কিন্তু এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা আমরা দেখেছি, এই আন্দোলনও কিন্তু মানুষ চেয়েছে তার অধিকারটি ফিরে আসুক। তো আমি মনে করি জাতীয় সঙ্গীত নিয়ে যিনি কথাটি বলেছেন, এটা ওনার মানে একান্তই ওনার ব্যক্তিগত একটা মত, উনি ওনার কথাটি বলেছে। ইট ইজ নাথিং মোর দেন দ্যাট। বরঞ্চ আমরা এই জিনিসটাকে নিয়ে বেশি বেশি কথা বলে এইটাকে আমরা বেশি গুরুত্বপূর্ণ করে তুলছি। এটাকে আসলে এত গুরুত্বপূর্ণ করার মতন কিছু যায় আসে না, এটাকে এখানে কোনো দরকার নেই। এবং আপনি আরেকটা জিনিসও হয়তো খেয়াল করেছেন, আমাদের একজন উপদেষ্টা উনি কিন্তু বলেছেন
যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে জাতীয় সঙ্গীত আপনারা পরিবর্তন করবেন কিনা, উনি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট এমন কিছু করবে না যেটা কিনা কোনো রকমের কনফিউশন, যেটা কিনা কোনো রকমের মানে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের ছাত্র জনতা বহু কষ্ট করে 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের থেকে আমাদেরকে মুক্ত করেছে। এই 16 বছর আমরা ভোট দিতে পারিনি, আমরা উন্নয়নের গল্প শুনেছি, কিন্তু বাসায় আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের সন্তানদেরকে ভালো করে খাওয়াতে পারেনি। পদ্মা সেতু দিয়ে আপনার পেট ভরে না ভাই, আপনার ফ্লাইওয়ে এক্সপ্রেস দিয়ে আপনার সন্তানের পেট ভরে না। আপনি কিন্তু যখন আপনি বাড়িতে আসেন, একটি একটি রিক্সা, যিনি রিক্সা চালায় ওনার কথা চিন্তা করেন, যিনি গার্মেন্টসে চাকরি করেন ওনার কথা চিন্তা করেন, বা এই লেভেলের মানুষগুলোর কথা আপনি যদি চিন্তা করেন, তারা যখন নিজের সন্তানকে ঠিক করে একটু খাওয়াতে পারে না, তাহলে কিন্তু তাদের যে আক্রোশটা, এই আক্রোশে কিন্তু এই দীর্ঘ 16 বছর এই জিনিসগুলো চলে এসছে। এখানে কিন্তু আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিল তারা একটি প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। অবশ্যই আমি ওনাদেরকেও এই ক্রেডিটটা দিতে চাই, কারণ ওনারা না থাকলে এটা হতো না। 16 বছর সরকারের বিরুদ্ধে ওনারা বিভিন্ন সময় মাঠে ঘাটে ছিলেন, আর আমাদের ছাত্ররা কি করেছে, সেইখান থেকে তারা সেই আগুনটাকে ধরিয়েছে, যেই আগুনটার ফলে আমাদের এই সরকার ঝলসে গেছে, ছাত্র জনতার আন্দোলনে এই সরকার ঝলসে গেছে। তো আমি যেটা বলতে যাচ্ছি, আমরা কিন্তু আমাদের 5ই আগস্টের পর আমরা দেখেছি বিভিন্ন ভাবে ছাত্রদের এই বিজয়টাকে বেহাত করার চেষ্টা করা হয়েছে। আমরা অনেক সময় দেখেছি অনেক নামে, কখনো সংখ্যালঘু বলেন, কখনো আপনি আনসার বাহিনী বলেন, কখনো আপনি এরকম বিভিন্ন বাহিনীর নামে কিন্তু আমরা দেখেছি এক একটা দাবি নিয়ে এসছে। যেই ওনারা এই 16 বছর কোনো কথা বলতে পারেননি, ওনারা কিন্তু সরকার 16 দিন না হতে হতে সবাই রাস্তায় নেমে এসছে। তো কার দাবিটি আসলে যৌক্তিক, বা কে আসলে ঠিক মতো মানে একটি যৌক্তিক কারণে রাস্তায় নেমেছে আপনি বলতে পারেন না। তো আমি এটাই বলবো, ছাত্রদের বিজয় বেহাত করা যাবে না, ছাত্রদেরকে এমন কিছু করা যাবে না, এমন কোনো বক্তব্য আমরা যারা কিনা চাই বাংলাদেশটি প্রকৃতভাবে সুন্দর একটি স্বাধীন বাংলাদেশে আমরা যারা বসবাস করতে চাই, শান্তিপূর্ণ বাংলাদেশে, যেখানে বাইরের থেকে কোনো রকমের ফোর্স থাকবে না, বাইরের থেকে আমাদের উপরে কোনো কন্ট্রোল থাকবে না, বিশেষ করে ইন্ডিয়া তো থাকবেই না। সেই আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, আমাদের কিন্তু এই সময় ডিভাইড হওয়ার সময় না। জাতীয় সঙ্গীতের মতন একটি সলভড ইস্যু, একটি ডিসাইডেড ইস্যুতে আমরা এখন লাফালাফি না করে বরঞ্চ আমাদের দেখতে হবে আমাদের রাষ্ট্র সংস্কারের ইস্যুগুলোকে, আমাদের এই বিষয়ে আমাদেরকে বেশি বেশি কথা বলা উচিত। আমরা জানি এখন অনেক রাষ্ট্র সংস্কারের কথা অনেকে বলছে, অনেক রকমের সংস্কারের কথা উঠে আসছে, কিন্তু এই সংস্কারগুলোর কথা কিন্তু সিরাজুল আলম খান দাদা উনি কিন্তু 80-র দশকে বহু সংস্কারের কথা বলে এসছে। জাতীয় সরকারের কথা এখন বলা হচ্ছে, সেই জাতীয় সরকারের কথা কিন্তু 1972 সালে বলা হয়েছিল। যেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা এখন বলা হচ্ছে, সেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা 1983 সালে বলা হয়েছিল। সেই এরকম করে আমাদের প্রদেশ বলেন, ডিসেন্ট্রালাইজেশন বলেন, সকল বিষয়ে কিন্তু এই কথাগুলো বহু আগের থেকে বলা হয়েছে। নাও দিস ইজ দি টাইম। আমরা 53 বছর পিছিয়ে গেছি, আমরা কিন্তু দেশটা 53 বছর আমরা আগাইনি, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা 1971 সালে যেখানে দাঁড়িয়েছিলাম। কেন বলছি, কারণ আমাদের আইন পরিবর্তন হয়নি, আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলো পরিবর্তন হয়নি, আমাদের কোন রকমের কোনো সংস্কার হয়নি। সুতরাং আমরা কিন্তু আরো 53 বছর we will not afford it। আমরা যারা এখানে আজকে টক শোতে আছি, আমরা হয়তো অনেকেই আর 53 বছর বেঁচে থাকবো না। আমাদেরকে দিস ইজ দি হাই টাইম, আমাদেরকে সংস্কারের কাজ করতে হবে, দেশটাকে পুনর্গঠন করতে হবে। দেশটাকে আমরা শুধু যদি মনে করি দেশটা আপনার আমাদেরকে বেঁচে থাকলেই হবে তা না, আমাদের সন্তানদেরকেও তো বাঁচতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকেও থাকতে হবে। সো এই সকল কিছুর জন্য আমাদেরকে একত্রিত হয়ে থেকে আমাদের কাজগুলো করে দেশটাকে সংস্কার করতে হবে দেশের, এবং আমাদের উপদেষ্টা, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যারা যারা আছেন উনাদের উপর বিশ্বাস রেখে উনাদেরকে আমাদের যার যার জায়গা থেকে সাহায্য করতে হবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি মেজর ওয়াদুদ, আপনি বলুন শেষ কথা। জি ধন্যবাদ সাগর ভাই। আমি প্রথমেই বলবো যে বড় অসময়ে এবং তুলনামূলক অনেক কম গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আলোচনায় আসলে উঠে এসছে। এটা এরকম একটা বিষয় আসলে আমরা এই মুহূর্তে দেশ গঠনের এই পর্যায়ে আসলে আমরা আশা করি না। তো যিনি উত্থাপন করেছেন তিনি ব্যক্তি
ব্যক্তিগতভাবে উত্থাপন করেছেন, এটা ওনার একটা ব্যক্তিগত মতামত, এবং ওনার যেহেতু পারিবারিকভাবে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, সো এই জিনিসটাকে আমি মনে করি যে যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, যারা সুবিধাভোগী, তারা কিন্তু ওনার এই বক্তব্যটাকে পুঁজি করে একটা ধর্মীয়, একটা রাজনৈতিক একটা ফ্লেভার অ্যাড করে, এই জিনিসটাকে পুঁজি করে আমাদের জাতিটাকে বা আমাদের যেই বর্তমান যে সংস্কারের যে একটা দেশ সংস্কারের যে কাজ চলছে, এখানে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল একটা গেম খেলার আমার মনে হয় চেষ্টা করছে। এটা সম্পূর্ণভাবে আমি সবসময় বলে আসি যে উনি হয়তো বলেছেন নিজের একটা ইচ্ছা, কিন্তু এই সময়ে আসলে ওনার এটা নিয়ে এটা নিয়ে বলা, ওই জন্য বলছি যে এটা বড় অসময়ে একজন ব্যক্তির কাছ থেকে এই মন্তব্যটা এসছে, এবং বিরোধী যারা এটা নিয়ে ফায়দা লুটার তারা কিন্তু লুফে নিয়েছে যে পারফেক্ট টাইম, কারণ ওনার একটা পারিবারিকভাবে ওনার একটা রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, উনি গোলাম আজমের ছেলে, সেই হিসেবে এই বক্তব্যটাকে তারা পুঁজি করে এখানে একটা ধর্মীয় একটা ফ্লেভার অ্যাড করে তারা ডিভাইড অ্যান্ড রুল খেলার চেষ্টা করছে। এটা দিবালোকের মতো সত্য। তবে আমি যদি আলোচনা করি যে হ্যাঁ সত্যি আমাদের এই যে ছাত্র জনতার আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনেরও কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা এই জাতীয় সঙ্গীত গেয়েই কিন্তু আমরা উজ্জীবিত হয়েছিলাম, আমাদের ছাত্র জনতা কিন্তু উজ্জীবিত হয়েছিল, আপনি অস্বীকার করতে পারি না। কিন্তু তারপরও আমি যদি আলোচনা খাতিরে আলোচনা করি যে হ্যাঁ ঠিক আছে, রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেছেন 1941 সালে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন, উনি কখনোই কিন্তু বাংলাদেশকে চিন্তা করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ইমোশন, স্যাক্রিফাইস, তাদের রেসপেক্ট, এই কোনো কিছুই কিন্তু ওনার এই লেখাতে কিন্তু আসেনি। কোথায় 41 সালে উনি মৃত্যুবরণ করেছেন, তারও অনেক আগে উনি লিখেছেন, আর 71 সালে বাংলাদেশ জন্মগ্রহণ। সেটা যদি আমি আলোচনাও করি, আলোচনা খাতিরেও যদি ডিসকাশন করি, ঠিক আছে, এটা হতে পারে, কোনো কিছু অপরিবর্তনীয় না, যেটা ফারুক হাসান ভাই বলেছেন যে সবকিছুই মধ্যে কিন্তু একটা ভালো দিক যদি হয় সেটা পরিবর্তনের, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, রাষ্ট্রের সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমরা আমাদের কনস্টিটিউশনটাকে বিভিন্ন দলীয়ভাবে কাটাছেঁড়া করতে করতে নিজেরা নিজেদের মতো করে একটা দলীয় কনস্টিটিউশনে পরিণত করেছে। সেখানে আমাদেরকে সংস্কার করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুস্থ সুন্দর দেশ আমরা করতে চাই, যে দেশের প্রধানমন্ত্রী এবং তার পরিবার একটা প্লটের লোভ থেকে নিজেকে মানে সামলাতে পারেননি। নিজের নামে 10 কাঠা প্লট সহ পরিবারের 6 জন সদস্যের নামে 10 কাঠা করে 60 কাঠা প্লট নিয়েছেন। এইরকম একটা দেশ যেখানে তাদের ব্যক্তি থেকে শুরু করে আমাদের প্রশাসনের প্রতিটা পরতে পরতে দুর্নীতির যেই মহোৎসব চলেছিল গত 16-17 বছর ধরে, সেটা থেকে বের করে এসে আওয়ামী লীগের এই সমস্ত লোকগুলোকে, যেমন ইসমাইলি ভাই যেটা বলেছেন, অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন কোথায় কাকে নিয়োগ করতেছে। এটা শুধুমাত্র সরকারের দিকে তাকায় থাকলে হবে না, শুধুমাত্র এক ডক্টর ইউনূসের দিকে তাকায় থাকলে হবে না, এক স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে তাকায় থাকলে হবে না। আমাদের সবাইকে সবার যার যার অবস্থান থেকে যত ধরনের তথ্য প্রমাণ সব আছে, ইনফরমেশন আছে, সেগুলো দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। মিডিয়াকে একটা অনেক বড় ভূমিকা পালন করতে হবে, যে কখন কোথায় কি ঘটছে না ঘটছে সেগুলো লাইমলাইটে আনতে হবে। অবশ্যই সরকার, আমি মনে করবো তারা অনেক প্রজ্ঞা, অনেক জ্ঞানী, তারা তাদের প্রায়োরিটি বেসিসে এই কাজগুলোকে একে একে করে সমাধান করবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই সরকার গত 16টা বছর ধরে যে স্টিম রোলার জনগণের উপর দিয়ে চালিয়েছেন, কথা বলার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। আমি জানি এখন কথা বলার সুযোগ এসছে, সবাই এখন যার যার মতো করে কথা বলতেছে, অনেক ধরনের ইস্যু আসবে, বাট আমাদেরকে কিন্তু প্রজ্ঞা এবং আমাদের প্রায়োরিটি বেসিসে কিন্তু কাজ নির্ধারণ করতে হবে। জাতীয় সঙ্গীতের মতো এরকম একটা জিনিস, হ্যাঁ, এটা পরিবর্তন যদি জনগণ চায়, দেশ চায়, সেটা পরিবর্তন হতেও পারে, সেই বিতর্কে আমি যাব না, কিন্তু এই মুহূর্তে না। এই মুহূর্তে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে, দেশ সংস্কার কাজ আছে। আমাদের সেনাবাহিনীটাকে, আমি বলবো আমাদের যে আস্থার জায়গা, সেনাবাহিনীর যে আস্থার জায়গা, সেই সেনাবাহিনীটাকে মেরুদণ্ডে যেভাবে ভেঙে দেওয়া হয়েছিল, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা ভেঙে দেওয়া হয়েছিল, ধীরে ধীরে জনগণের কাছ থেকে একটু দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছিল সেনাবাহিনীটাকে। তা জনগণের যে রেসপেক্ট, সেটাকে কিন্তু অনেক বেশি ম্রিয়মান করে দেওয়া হয়েছিল। আমি মনে করবো যে বিডিআর হত্যাকাণ্ডের মতো এই ধরনের ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডগুলো, এগুলোর বিচার থেকে শুরু করে শাপলা চত্বরের বিচার থেকে শুরু করে যেগুলো জনগণের ইমোশনের জায়গায় ছিল, এইগুলোর বিচার করে কিন্তু জনগণের আস্থার জায়গাগুলোকে ফেরত নিয়ে আসা দরকার। আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে আমি জানি, আমি বিজিবির বিচার কার্যের সাথে জড়িত ছিলাম সরাসরি বিভিন্ন পর্যায়ে, আমি দেখেছি।
আমরা কিভাবে এই জিনিসগুলোকে ম্যানিপুলেট করেছি, কিভাবে কোন চক্রান্তের মাধ্যমে আমাদের 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল, এবং এটার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর যে মোরাল যে ইস্যুটা ছিল যেটাকে নষ্ট করা হয়েছে, যে রেসপেক্ট এবং কমান্ড এন্ড চ্যালেঞ্জ যেভাবে ধ্বংস করা হয়েছে, এই সেনাবাহিনীটাকে আপনি যদি চান যে দেশ গঠনের জন্য আবার সেই সেনাবাহিনীকে, তাহলে আমি মনে করবো যে এই ইস্যুগুলো না, আর অনেক বেশি গুরুত্বপূর্ণ ইস্যু আসে, অনেক ধরনের যে জায়গাগুলোতে আমরা ভেঙে পড়েছিলাম, যেখানে আমাদের আস্থার জায়গাগুলো, আমাদের মোরাল হারাই গেছিল, সেই জায়গাগুলোতে আমাদেরকে ফেরত আসতে হবে। তো আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সাগর ভাই একটা জোর আবেদন জানাতে চাই যে বিডিআর এর যে হত্যাকাণ্ড, আমি এটা হত্যাকাণ্ড বলে, বিডিআর হত্যাকাণ্ড, এটার সঠিক সুস্থ তদন্ত এবং পুনর্বিচার কার্যক্রম অতি জরুরি শুরু করা উচিত, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যারের যেই তদন্ত যে রিপোর্টটা সরকার সাবেক প্রধানমন্ত্রী ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ওনার অফিসে, সেই তদন্ত রিপোর্টটা আমরা দেখতে চাই, কি ছিল সেই তদন্তে। এবং আমি আশা করব যে দিস ইজ দ্য রাইট টাইম যে আমরা আমাদের যে আগের যেই আমাদের যে হারানো যেই ঐতিহ্য, হারানো যেই সেনাবাহিনীটাকে ফেরত যদি আমরা নিয়ে আসতে পারি, আমি মনে করব দেশ গঠনের এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আমি সেনাবাহিনীর সদস্য হিসেবে বলতে পারি, এই সেনাবাহিনী অবশ্যই দেশ গঠনের জন্য আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বর্তমানে এই সেনাবাহিনী দেশ গঠনের জন্য বিভিন্ন পর্যায়ের গুটি কয়েক সিনিয়র অফিসার ছাড়া বাকি সবাই কিন্তু খুব মানে মন থেকে মুখিয়ে আছে তাদের অবদান রাখার জন্য, দেশের জন্য। এই সুযোগটা আমরা করে দিতে চাই। এই সুযোগটা একমাত্রই হবে যদি আপনি তাদের আস্থার জায়গা, তাদের মনোবলের জায়গাটা, তাদের আত্মসম্মানটা আমরা ফিরিয়ে দিতে পারি। তাহলে আমার মনে হয় এই সেনাবাহিনী কেন, ইভেন প্রশাসনের বিভিন্ন জায়গায় যে আওয়ামী যে রেসপন্সার গুলো যে আছে, এগুলোকে আমরা ধরে 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 যদি তাড়িয়ে দিতে পারি, এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং ভালো যারা দেশপ্রেমিক তাদেরকে যদি আমরা দিতে পারি, তাহলে জাতীয় সঙ্গীত কেন, যে কোনো ধরনের ইস্যু আসুক আমাদের সামনে, তার একটা সুস্থ সমাধানে আমরা যেতে পারবো। এবং দেশকে এভাবে এখন এই যে ডিভাইড এবং রুলের মাধ্যমে যেভাবে শাসন করার জন্য, বা ডিভাইড এবং রুলের মাধ্যমে ফায়দা লুটার চেষ্টা করতেছে, ধর্মীয় ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের, এগুলোকে তখন আমরা কিন্তু রুখতে পারবো একমাত্র তখনই যখন আমাদের ভিতরে দেশপ্রেমিক প্রশাসন থেকে শুরু করে, দেশপ্রেমিক আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সমস্ত জায়গায় যখন আমরা এই ধরনের লোকগুলোকে পাবো, আমাদের কমান্ড এশেলন এবং আমাদের দেশপ্রেমিক জনগণ যখন একসাথে কাজ করবে, আমি মনে করি যে এই ধরনের কোনো ধরনের অশুভ পায়তারা, অশুভ প্রচেষ্টা কোনোটাই কিন্তু সফল হবে না। ধন্যবাদ সাগর ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে শেয়ার করুন, ভালো থাকবেন। একটাই মেসেজ পেলাম, যেটা হলো যে সঠিক সময়ে সঠিক কাজটি করা উচিত। সঠিক যে সময় যা করা প্রয়োজন নেই সেটি করা মানে হলো পেছনে ষড়যন্ত্র থাকতে পারে, সেদিকেই সবাইকে সচেতন থাকতে হবে। এতটুকুই আমাদের আলোচকরা বোঝাতে চেয়েছেন। ভালো থাকবেন। এই আলোচনা চলতেই থাকবে কাল রাত 15টায় থেকে 9টার ভিতরে, যে আপনারা দেখবেন অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। ধন্যবাদ সাগর ভাই।